মেয়েদের আসল সৌন্দর্য শাড়িতেই প্রকাশ পায়, ওয়েস্টার্ন ড্রেসে নয়। ভরাটপূর্ণ পুরুষালীর কণ্ঠস্বর শুনে চমকে তাকালো তুবা। রাস্তার অপর পাশে ফর্মাল পোশাক পরিহিত মানবটি প্রাইভেট কারে বসে আছে। তার উদ্বিগ্ন চাহনি তোবার দিকে, চোখে মুখে তার প্রশ্নের উত্তর পাওয়ার আকাঙ্ক্ষা। তবে তুবার এই মুহূর্তে প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে নেই। ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে গাড়ির জানালা কাচ উঠিয়ে দিল তুবা। এতে খানিকটা অপমান বোধ হলো প্রশ্ন করা ব্যক্তিটি। রাগে তার জল শক্ত হয়ে এলো। ব্যস্ত নগরীর অসহনীয় জ্যাম ছাড়তেই চোখের পলতে প্রশ্নকারী ব্যক্তিটি গাড়ির ইঞ্জিন চালু করে চলে গেল। তুবা আর চোখে সবটাই দেখল। তবে লোকটার আগ বাড়িয়ে উপদেশ দেয় তার পছন্দ হলো না। তুবা নিজ মনে প্রশ্ন করল, সত্যি কি উপদেশটা পছন্দ হয়নি? কিন্তু তুবার শারীরিক বৈশিষ্ট্য তো ওয়েস্টার্ন মানায় না। হাঁটুর নিচ পর্যন্ত জামাটা টেনে টুনে আরেকটু নিচে নামানোর বৃথার চেষ্টা করল তুবা। কোমর সমেত চুলগুলো এলোমেলোভাবে সামনে পেছনে ছড়িয়ে দিল। এতটুকুতেই ক্ষান্ত হলো না তুবা। ড্রাইভারকে গাড়ি ঘোরাতে তাগাদা দিতে শুরু করলো। তুবার ঘাড়মাক্ত মুখ দেখে ড্রাইভারের মুখে বিরক্তিভাব চলে এলো। এত পথ এসে আবার গাড়ি ঘোরাতে বলছে। আজকাল মানুষের মধ্যে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। নেহাত মালিক আদেশ করেছে, নয়তো সকলের মতো ড্রাইভারের দু চোখের বিষ তুবা। ড্রাইভার গাড়ি রাস্তার একপাশে দাঁড় করালো। পিছনে ফিরে তোবার দিকে বিরক্তকর চোখে তাকিয়ে বলল, আমি তোমায় টাকাই খাই না, মালিকের নুন খাই। তার আদেশ অমান্য করলে চাকরি থাকবে না। বলি কি, বিদেশি পোশাক পরতে পারো না তো পরে আসলে কেন? চটপটে চাঞ্চল্য তোবা কিছুক্ষণের জন্য যেন অন্য কেউ হয়ে গিয়েছিল। ড্রাইভারের কথায় প্রতিবাদী হয়ে বলল, আপনার মালিকের চয়েস খারাপ বুঝলেন? মৃত বাবা মার কসম খাইয়ে বড়লোক ঘরের ছেলের মনোরঞ্জন করতে পাঠাচ্ছিল। ভাগ্যিস ওই সাদা বিলাই আমার চোখ খুলে দিছে, নয়তো আজ এই তোবা যেত। এখন ভালোই ভালো গাড়ি বাড়ির রাস্তায় ঘোরান, নয়তো বানুখালার সাথে ইটিস পিটিস করার ভিডিও আপনার বউকে দেখিয়ে দেব। রতন ড্রাইভার চমকে গেল, সাথে আশ্চর্য হলো। তোবার কাণ্ডজ্ঞান সম্পর্কে তার কম ধারণা নেই। দেখা যাবে পরবর্তীতে তার মালিকের সাথে তোবার সম্পর্ক ঠিক থাকে, কিন্তু তার ঘরের বাতি নিভে গেছে। রতনের বউ মিলিকে বড্ড ভয় পায় বেচারা। রতনের রিস্ক নিল না, অগত্যা গাড়ি ঘুরিয়ে বাড়ির পথে চলল। বাড়ি ঠিক 500 গজ দূর পর্যন্ত ফিরে এসে তোবার মন ঘুরিয়ে ফেলল। সে রোমানার করা ছেলের সাথে দেখা করবে ভেবে নিল, কিন্তু এই পোশাকে নয়। এদিকে তোবার হাতেও বেশি টাকা নেই, কি করবে? ভাবতে ভাবতে মাথায় দুষ্ট বুদ্ধি আটল। রতন ড্রাইভারের উদ্দেশ্যে বলল, শুনেছি মিলি আন্টির আমার সবচেয়ে পছন্দের পারফিউমটা পছন্দ হয়েছে, আপনি চাইলে সেটা দিয়ে দেব। রতন ড্রাইভার খুশিতে বাকবাকম হয়ে গেল। তোবা মেয়েটা দুষ্ট হলেও মনের দিক থেকে খুব ভালো। সে নিশ্চয়ই রতনের স্ত্রীকে বানর আর তার কথা বলবে না। তাছাড়া মিলিকে পারফিউমটা দিয়ে ভুলভাল অনেক কিছু বুঝিয়েও দিতে পারবে সে। গাড়ি 29 নাম্বার গলিতে ঢুকে বলল, কি করতে হবে বলো? তোবা রহস্যময়ী হাসল। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে ফাইরাজ রাত। বাবা মায়ের দুই মাত্র সন্তানের মধ্যে সেই বড়। ছোট একটি ভাই আছে, নাম হামি আশহাব। বাড়ি থেকে এক প্রকার রাগ করে বের হয়েছিল রাত। রাস্তায় কিছুক্ষণ পূর্বে দেখা অচেনা মেয়েটির মায়াবী চেহারা সে ভুলতে পারছে না। ব্যস্ত নগরীর অসহনীয় জ্যামে আটকে থাকা মেয়েটির আচার আচরণ বাদ লক্ষ্য করেছিল। বোঝাই যাচ্ছিল মেয়েটি ওয়েস্টার্ন ড্রেসে কমফোর্ট না। রাত কিছুটা তার ছেলের সাথে মেয়েটিকে বলেছিল, কিন্তু সে কি জানতো মেয়েটি তাকে ইগনোর করবে। রাত গাড়ি ঘুরিয়ে রাস্তার পথ পরিবর্তন করে ফেলল। ফুল স্পিডে গাড়ি চালিয়ে আনাচে কানাচেতে মেয়েটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু আফসোস মেয়েটিকে সে কোথাও খুঁজে পেল না। দুই হাতে বাজারের ব্যাগ নিয়ে বাড়ি ফিরলেন রুমানা বেগম। আজ তার হাতে অনেক কাজ। বিকেলে পাত্রপক্ষ দেখতে আসবে লিজাকে। লিজা হলো তার একমাত্র মেয়ে, এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। বিয়ে শাদী নিয়ে তেমন আগ্রহ নয় মেয়েটা, কিন্তু রুমানা বেগমের তো চিন্তা হয়। মেয়ের বেপরা চালচলন চোখে বাধার মতো, অথচ যার বেপরাভাবে চলার কথা ছিল সে হয়েছে দুষ্টভদ্র। রোমানা ভাবছে তার দেবরের মেয়েটার কথা, আয়মান তুবা, রোমানার দেবরের মেয়ে। তুবার বয়স 3 বছর তখন একটা পিকনিকে যাচ্ছিল তারা। খাগড়াছড়িতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। অ্যাক্সিডেন্টে মারা যায় বাবা মা দুজন। সেই সাথে বাসের কোনো আরোহীর বেঁচে ছিল না। তখন থেকে রুমানার ঘাড়ে লটকে আছে মেয়েটা। এমন নয় যে রুমানা দেখতে পারে, মূলত রুমানাকে তুবা সেই সুযোগটাই দেয়নি। সারাদিন উল্টাপাল্টা কাজকর্মে রুমানার মাথার কাজকর্ম বন্ধ করেই ছাড়ে। ড্রাইভারকে দিয়ে সপ্তাহের বাজার করানো হয়, কিন্তু আজ রুমানা ড্রাইভারকে বিশেষ একটি কাজে পাঠিয়েছে। বিশেষ কাজটাও বলে দেওয়া হোক। রুমানার এক বড়লোক বান্ধবীর বিগড়ে যাওয়া সন্তানের সাথে তুবার বিয়ের কথা পাকাপাকি করেছে রুমানা। ছেলেটার নাম তুফান। নামের মতো ছেলেটার কর্মকাণ্ড তুফানের মতো। তুবাকে ছবিতে দেখা মাত্রই তুফানের মনে কালবৈশাখী ঝড় ওঠে। সেই ঝড় নেভাতেই তুবার সাথে দেখা করার জন্য উতলা হয়ে ওঠে। রুমানার কাছে শর্ত রাখে, তুফানের সাথে দেখা করলে তুবাকে ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে হবে। রুমানার জন্য তুবাকে রাজি করানো এত সহজ ছিল না।
রুমানার প্রবাসী স্বামী কায়সার আলমের সাহায্যে রাজি করিয়েছে। অবশ্য রুমানার স্বামীকে পুরোপুরি সত্যিটা বলেনি, কেননা তার স্বামী আপন মেয়ে থেকে বেশি ভাইয়ের মেয়েকে বেশি ভালোবাসে। রুমানা বুদ্ধি খাটিয়ে স্বামীকে বলেছিল যেন তুবার রুমানার কথা শুনে রুমানা যেই ড্রেস পছন্দ করবে তা পরিধান করে তুফানের সাথে দেখা করতে যায়। তুবার কাছে আর কোনো অপশন না থাকায় ওয়েস্টার্ন ড্রেস পরিধান করে চলে যায়। অতিথি আপ্যায়নে কোনো রকম কমতি রাখেনি রুমানা। লিজাকে তৈরি হতে বলে নিজেও পরিপাটি হয়ে তৈরি হয়ে নিল রুমানা। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, অতিথি আসার খবর নেই। প্রায় আধ ঘন্টা পর রুমানার মুঠোফোনে কল আসে। তুফান কল করেছে। রিসিভ করা মাত্রই তুফানের ফোনের উপরে ঝড় বইতে শুরু করলো। হ্যালো আন্টি, এই কেমন মেয়েকে আমার কাছে পাঠালেন? পাগলা গারদই ছিল নাকি? আজব পোশাকে এসেছিল। কালো কালারের কি বলে, বোরখা? হ্যাঁ, বোরখা পরে এসেছিল। আমাকে মেইন হলে চুবানোর সাথে জুতাচুরির অপরাধী করে জনগণের ধোলাই খাইয়েছে। এত বড় সাহস! তুফান চৌধুরীকে অপমান! ছাড়ব না, আপনাদের কাউকে ছাড়ব না। রুমানা মাথায় হাত রেখে সোফায় বসে পড়ল। তোমার জন্যই তো তুফান নামক বখা ডেকে বাছাই করেছিল, নয়তো এমন গুন্ডার সাথে কে সম্পর্ক করতে যায়? রুমানা উত্তর দিতে পারল না। তার আগে কলিং বেল বাজতে শুরু করলো। রুমানা ভেবে নিয়েছে তুবা এসেছে, কিন্তু না। রুমানার ধারণা ভুল প্রমাণিত করে লিজাকে দেখতে আসা পাত্রপক্ষ দুয়ারে চলে এসেছে। রাগান্বিত চেহারায় হাসির ঝিলিকানার বৃথা চেষ্টা করে রুমানা বলল, আসুন আসুন, দাঁড়িয়ে আছেন কেন? পাত্রের বাবা আশিকুর রহমান ও মা মেহরিন হাসি মুখে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ছেলেটার জন্য আসতে দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না আপা। রুমানা মিথ্যা হাসি দিয়ে বলল, সমস্যা নাই, আপনারা এসেছেন তাতে আমি ধন্য। কথাটা বলেও বারবার শত দরজার দিকে তাকাচ্ছে রুমানা। পাত্রের মা ব্যাপারটা লক্ষ্য করে হাসি মুখে বলল, আমার দুই ছেলে একসাথে আসবে তো, তাই দেরি হচ্ছে। রুমানা মেকি এসে বানুখালাকে ডাকার বাহানায় রান্নাঘরে চলে গেল। প্রায় ২০ মিনিট পর পাত্র ও তার ছোট ভাই এসে উপস্থিত হলো। রুমানা পাত্রকে দেখে দিশেহারা। এগিয়ে এসে কোথায় বসাবে, কি করবে দৌড়ঝাঁপ শুরু করতে ব্যস্ত। পাত্রকে সোফায় বসানো হলো। পাত্রের ছোট ভাই, বয়স ৭ থেকে ৮ বছর। বড় ভাইয়ের মতো সাজগোজ করতে ভীষণ পছন্দ করে। রুমানা গালে হাত দিয়ে ছোট ছেলেটাকেই দেখছে। কি মিষ্টি চেহারা, গায়ের রং ধবধবে সাদা, একদম বড় ভাইয়ের মতো। বানুখালা নাস্তা নিয়ে এলো। পাত্রের হাতে সময় কম। চেহারা দিকেও অনুধাবন করা যাচ্ছে জোর করে নিয়ে আসা হয়েছে। কিন্তু তাতে তো রুমানার যায় আসে না। মেয়ে বড়লোক বাড়ির বউ হলেই শান্তি। বানুখালা লিজাকে নিয়ে আসতে গেল। রুমানা অতিথিরা আপ্যায়নে ব্যস্ত ছিল। এমন সময় বাহিরে গাড়ির হর্নের আওয়াজ শোনা গেল। রুমানার কান সাথে সাথেই সচেতন হয়ে গেল। নিশ্চিত ওই তোবা এসেছে। ওয়েস্টার্ন ড্রেসে মেয়েটাকে দেখলে বিয়েও ভেঙে যেতে পারে। ৫-১০ ভাবতে ভাবতে দরজা খুলে তুফান প্রবেশ করলো। ভিলেন তুফান নয়, তুবা নামক তুফান। পাত্র তখন জুস পান করছিল। তুবাকে দেখা মাত্রই জুস গলায় আটকে কাশি শুরু হয়ে গেল। তুবা এসেছিল নিকাব ওড়না বিহীন বোরকা পরে। এক হাতে ব্যাগ, অপর হাতে নিকাব ওড়না নাচাতে নাচাতে আসছিল। কাশির আওয়াজ পেয়ে দিক বেদিক শূন্য হয়ে এগিয়ে আসলো। পাত্রের পিঠে ও মাথায় আচ্ছা মতো আঘাত করতে লাগলো। উপস্থিত সকলে হতবাক তুবার কাণ্ডে। পাত্রের ছোট ভাই বলল, দাদাভাইকে ছেড়ে দাও, স্টুপিড মেয়ে। তুবা ছেড়ে দিল। অপরাধীদের মতো ওপরে হাত তুলে দূরে দাঁড়ালো এবং বলল, ছেড়ে দিলাম। পাত্র এবার মাথা উঠালো। তুবা দেখা মাত্র অস্ফুট স্বরে বলল, সাদা বিলাই। রাত বাঁকা হেসে প্রত্যুত্তরে বলল, পেয়েছি তোমায় মিষ্টি পরি। মেয়েকে আমার পছন্দ হয়েছে। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। উপস্থিত সকলেই খুশি হলো। মেহরিন ভেবেছিল রাত আজকেও পূর্বের মতো নাকচ করবে, কিন্তু হল তার বিপরীত। এই প্রথম রাদের মনে কেউ জায়গা দখল করেছে। রুমানা তো ভীষণ খুশি। সে ভেবেছিল তোবার জন্য সম্বন্ধটি চলে যাবে, কিন্তু না, তেমন কিছু হয়নি। রুমানা আলহামদুলিল্লাহ বলল। বাঁকা চোখে তোবার দিকে তাকিয়ে রইল। কাচুমাচু হয়ে তোবার রুমানার পেছনে দাঁড়িয়ে রইল। মেহরিন আংটি বের করতে নিলে রাত বাধা দিল। এখন আংটি পরাতে হবে না মা, সঠিক সময় আসলে আমি পরিয়ে দেব। মেহরিন মুচকে আসলেন। ব্যাগের ভেতরের আংটি পুনরায় ব্যাগে পরিয়ে কথাবার্তা আগালেন। লিজা অস্থির চিত্তে বারবার মায়ের দিকে তাকাচ্ছে। শাড়ি পরে এতক্ষণ থাকা যায় নাকি? শুধু রুমানার কথা চিন্তা করে দাঁতে দাঁত চেপে বসে আছে সে। নয়তো এত সম্মান টন্মান লিজা করতে জানে না। সকলে মিলে এই সিদ্ধান্তে উপনীত হলো যে রাদের বাসায় বিয়ের তারিখ ঠিক করা হবে। আগামী সপ্তাহে রুমানারা সপরিবারের রাতদের বাসায় গেলে বিয়ের তারিখের ব্যাপারে আলোচনা করবে। চলে যাওয়ার মুহূর্তে হামি দাঁড়িয়ে গেল। মেন পয়েন্টে হাত রেখে লাফাতে শুরু করলো। রাত হামিকে দেখে ভ্রু উঁচু করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হামি এক পায়ের পাতা অন্য পায়ে ঘষে দিয়ে বলল, এক ধরেছে দাদা ভাই, কি যে করি। রাত ২ হাতে কপাল ঘষে হামিকে কোলে তুলে নিল। রুমানার উদ্দেশ্যে বলল, বাথরুমটা কোন দিকে? রুমানা কথা বলার আগেই তুবা মুখ ফসকে বলে উঠল, এক করতে যাবেন নাকি ২? কথা বলার সাথে সাথে তুবা মুখে হাত চেপে ধরল। রুমানা মাথা গড়িয়ে রাগের দৃষ্টিতে তুবাকে চোখ রাঙালো। তুবা ২ হাতে ২ কান ধরে রুমানাকে সরি বলল।
রাত অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখেছে। লোকলজ্জা বলতে কিছু আছে নাকি? সে তো তোমার মতো সকলের সামনে বোম ফাটাতে পারে না। অগত্যা থমথমে আওয়াজে বলল, আপাতত এক করতে দিলে ভালো হতো। রুমানা বলল, আমি দেখিয়ে দিচ্ছি। রাত নাকচ করে বলল, উহু, আপনি কষ্ট করতে যাবেন কেন? ওই যে ওই মেয়েটা, কি যেন নাম, তুবা, সে না হয় দেখিয়ে দিক। সকলের সামনে রুমানা অমত করতে পারল না। মিনমিন সুরে তুবাকে বলল, জামা, ওপরে লিজার ঘরের বাথরুমটা দেখিয়ে দিয়ে আয়। তুবার দুই হাতে এখনও নিকাব এবং ব্যাগ ঝুলছে। ওড়না দিয়ে কোনো রকম মাথা ঢেকে নিল সে। এরপর রাতকে ফেলে সিঁড়ি ডিঙিয়ে ওপরে উঠতে লাগলো। এদিকে ছোট্ট হামি প্রাকৃতিক ডাকে এতই তাড়া ছিল যে সে রাতকে ভুলভাল বকতে শুরু করে দিল। ভাইয়া, আন্টিটা তো যাচ্ছে, তুমি কোনো গাড়ির জন্য অপেক্ষা করছো, চলো। তোমার ভাই ঠেলা গাড়ির জন্য অপেক্ষা করছে। মিনি সাদা বিলাই, হামি চিল্লিয়ে তুবার কথার প্রত্যুত্তরে বলল, হুই ইজ মিনি সাদা বিলাই? ইউ মিনি সাদা বিলাই অ্যান্ড ইউর ব্রাদার সাদা বিলাই। হামি মুখ ফুলিয়ে রইল। রাত কথা বলল না, মনে মনে ঠিকই হাসল। হামিকে নিয়ে তুবাকে অনুসরণ করতে লাগলো। দোতলায় পৌঁছে রাত থেমে গেল। পূর্বের মতো থমথমে আওয়াজে বলল, তোমার রুমটা কোন দিকে? তুবা সরল যেতে নিজের রুমটায় দেখিয়ে দিল। রাত বিনা বাক্যে ঘরে প্রবেশ করে হামিকে বাথরুমে ঢুকিয়ে দিল। এই ফাঁকে তুবা গায়ে জড়ানো বোরকাটা খুলে ফেলল। ওয়েস্টার্ন ড্রেসের পরিবর্তে লাল রঙের আনারকলি প্রদর্শিত হলো। রাত তুবার ঘরটা ঘুরে ঘুরে দেখছিল। তুবা বা টিপে টিপে তখন ঘরে প্রবেশ করলো। রাত ঘুরে তুবাকে অন্য পোশাকে দেখে বলল, এত ফাস্ট? তুবা কোমরে হাত থেকে বলতে শুরু করলো, এই সাদা মানুষ, আমার পিছু নীতি নীতি বাড়ি চলে আসলে? শুধু আসলে একটা কথা ছিল, লিজা পিজাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? সত্যি করে বলো, কিসের মতলব এখানে এসেছো? রাত এক পা দুই পা করে তুবার দিকে এগিয়ে আস্তে আস্তে জবাব দিল, বোনকে বিয়ে করব বলে সমস্যা হয়েছে নাকি? তোমাকে বিয়ে করব না বলে সমস্যা হয়েছে? তুবা তেড়ে মেরে একদম রাদের কাছে এসে বলল, তোমার মতো সাদা বিলাইকে কালা পেতনি বিয়ে করবে, এই তুবা না। রাত তুবার মাথায় হাত রেখে তার বুকের সাথে মেপে নিল। তুবা ভ্রযুগল কোচকে বলল, কি? প্রত্যুত্তরে রাত বলল, একদম পারফেক্ট। এর মধ্যে আমি বাথরুম থেকে বের হলো। বেচারা পেইন্টের চেন আটকাতে পারছি না। নিচের দিকে তাকিয়ে চেন আটকানোর চেষ্টা করে যাচ্ছে। অবশেষে ওপর দিকে না তাকিয়েই বলল, চেন আটকে গেছে দাদা ভাই। মাথা তুলে দুজনকে একসাথে দেখে পুনরায় হামি বলল, তোমরা কি করছো? এই আন্টিটাই না কি আমার ভাবি হবে দাদা ভাই? তোবাকে আন্টি ডেকেছি আমি, এও কি সহ্য করা যায়? বড় ভাইকে ফেলে ছোট ভাইয়ের কাছে আসলো তোবা। কোমরে হাত রেখে বলল, আন্টি তোমার খালাম্মা, আমি তোমার আপু হই, ভাবি না। আরেকবার আন্টি ডাকলে প্যান্ট খুলে দিব। আমি ভীষণ ভয় পেল। ভয়ের কারণে না করা কাজটা করে ফেলল। রাতকে বিচার করতে দিয়ে আবারও তুবাকে আন্টি ডাকলো। তুবা তো এবার থেমে থাকবে না, যা বলেছিল সে তাই করে দিল। আমি সামনে ঢাকবে না পিছনে বুঝতে না পেরে কান্না করে দিল। ব্যাপারটা এত জলদি এতটা দূরে গড়িয়ে যাবে রাত বুঝতে পারিনি। তুবা এক মিনিটও অপেক্ষা করল না, কানে হাত দিয়ে দৌড়ে পালালো। এক হাতে অপরাধীকে ধরতে গিয়েও ছেড়ে দিল রাত। হামির কান্না দেখে হামিকে প্যান্ট ঠিকঠাক পরিয়ে কোলে তুলে নিল। নিচে নামতেই হামির ফর্সা মুখখানা লালবর্ণ হয়ে যাওয়া দেখে মেহেরিন প্রশ্ন করল, কি হয়েছে হামি সোনা? পা পিছলে পড়ে গিয়েছিল। রাদের মিথ্যা কথা শুনে হামি বলতে চাইছিল, মিথ্যা বলছো কেন? রাত আর বলতে দিল না। হামির মুখ চেপে বাড়ি থেকে বেরিয়ে গেল। মেহমান বিদায় নিয়েছে। পাত্র অর্থাৎ রাত চলে যাওয়ার আগে বলেছে আগামীকাল সে আসবে, মেয়েকে নিয়ে ঘুরতে যাবে। লিজা রাতরা চলে যাবার পরপর শার্ট প্যান্ট পরে বাইরে চলে গেছে। ঘরে সব কাজ বানুখালা ও রুমানা মিলে করে নিয়েছে। রুমানা সারা বাড়ি খুঁজে তুবাকে পেল না। মেয়েটা কোথায় গেছে কে জানে। আজ বাড়ি এলে আস্ত রাখবে না মেয়েটাকে। নতুন একটা দিনের আগমন ঘটেছে ধরণী তলে। তুবার সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস। রুমানাকে সোফায় বসে খবরের কাগজ পড়তে দেখে পা টিপে টিপে পেছনে এলো। রুমানার কানের কাছে এসে জোরে ভাও বলে ভয় দেখালো। রুমানা ভালোই ভয় পেল। হাত থেকে ছিটকে খবরের কাগজ ফেলে দিল। শুধু তাই নয়, হাতের চায়ের কাপটাও ফেলে দিল। তুবা খিলখিল করে হেসে রুমানার পাশে এসে বসে বলল, কোথায় ধ্যান ছিল চাচি? চাচার কথা ভাবছিল বুঝি? রুমানা তেতে উঠে বলল, তুই কি জীবনেও মানুষ হবি না? দিলি তো আমার 800 টাকার চা সেটটা ভেঙে। এর দাম কে দিবে শুনি? কেন, ব্যাংক আঙ্কেল দিবে। মাসে মাসে বাবার অ্যাকাউন্ট থেকে যেই টাকা তুলো তার থেকে 800 টাকা বেশি তুলে নিবে। তোকে আর সহ্য হয় না, বুঝেছিস? তুবা হাসতে হাসতে বলল, সবে তো 17 হলো, 18 হতে এখনও 12 মাস বাকি। 365 দিন তোমায় অপেক্ষা করতে হবে চাচি। রুমানা জানে এই মেয়ের সাথে কথাই পারবে না। অগত্যা ধাদ্য ভেটে চলে গেল। এদিকে তুবা সোফায় দই পা তুলে বানুখালার উদ্দেশ্যে জোরে বলল, 1 কাপ চা হবে বানু আফা? উত্তরে বানুখালার বকবক শুনতে পেল তুবা। সে জানে বানুখালা তুবাকে এখন আচ্ছা মতো বকছে।
সকাল 8টা নাগাদ রাত ফর্মাল পোশাকে উপস্থিত হলো। রুমানা ভাবতে পারেনি রাত এভাবে চলে আসবে। এদিকে লিজা বাসায় নেই, কাল রাতে বাড়ি ফিরেনি। রাত জিজ্ঞেস করলে কি জবাব দিবে? চোখের সানগ্লাসটি খুলে রাত বাড়ির ভিতরে প্রবেশ করলো। তুবা তখন কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বের হচ্ছিল। রাতকে এত সকালে রেখে চেপে গেল। গতকালের পর থেকে তুবার কাছে রাত একজন চরিত্রহীন পুরুষ বলে মনে হলো। তুবা বিনা বাক্যে চলে যেতে নিলে রাত বলে উঠল, মেহমান আসলে আপ্যায়ন করতে হয়, তা জানো না খুকি? তুবা পিছনে ফিরে মেকি হেসে বলল, আমাদের বাসায় আজ রান্না হয়নি, গতকালের বাসি খাবার আছে, বানু খালাকে বলি গরম করে দিতে। রুমানা তুবাকে দিল রাম ধমক, কত বড় সাহস তোর! এবারের হবু জামাইকে বাসি খাবার খাওয়াতে চাইছিস? যেখানে যাচ্ছি দোয়া করছি ফিরে যেন না আসিস। রাত ভ্রযুগল কোচকে নিল। সাধারণত কোনো মা তার মেয়ের জন্য এমন দোয়া করে না, কিন্তু তার হবু শাশুড়ি এমন কি বলছে? রাত কথা ঘোরানোর জন্য বলল, মজা করছিল হয়তো। আমার হাতে বেশি সময় নেই আন্টি, বের হতে হবে। নাস্তা করবে না বাবা রাত? না আন্টি। রুমানা কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ তার মাথায় বুদ্ধি আসলো, লিজার জায়গায় তুবাকে পাঠিয়ে দিলে মন্দ হয় না। ভনিতা ছাড়াই রুমানা বলল, বাবা কিছু মনে করো না, লিজা পড়াশোনায় ব্যস্ত, আসলে সামনে পরীক্ষা তো, তুমি তুবাকে নিয়ে যাও। লিজার পড়া শেষ হলে আমি না হয় পাঠিয়ে দেব। রাত তুবার দিকে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে বাঁকা হাসল। তুবা তো রাদের সাথে যাবেই না। রুমানাকে শাসিয়ে বলল, খবরদার চাচি, লিজা পিজ্জার আপার বোঝা আমার ঘাড়ে ঝোলাবে না। রুমানা চোখ রাঙালো তুবাকে এক প্রকার জোর করে রাদের সাথে পাঠিয়ে দিল। রাত তুবার অবস্থা দেখে বাঁকা হাসল, বিড়বিড় করে বলল, সবে তো শুরু, তোমার হৃদয়ে আমার নাম এঁকেই ছাড়ব, মিষ্টি পড়ি। এদিকে তুবা দাঁতের নখ কাটছে। সে ভাবছে রাতকে কিভাবে উচিত শিক্ষা দেওয়া যায়। রাদের দিকে তাকিয়ে ভেঙচি কেটে বিড়বিড় করে বলল, আমাকে সাথে নেওয়ার মজা আজ ভালোভাবে বুঝাবো, সাদা বিলাই। গাড়ি চলছে আপন গতিতে। তুবার নীরবতা পছন্দ করে না, অথচ রাত সেই কখন থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে, নিজেও কথা বলছে না, তুবাও কথা বলার সুযোগ পাচ্ছে না। অগত্যা তুবা বাহিরের দিকে তাকিয়ে গুনগুন করে গান গাইতে শুরু করলো। এমন অদ্ভুত গান রাদের আগে কখনো শোনেনি। গুনগুন করতে করতে কখন যে তুবার নিজের ফর্মে চলে আসলো নিজেও জানল না। দুলাভাই দুলাভাই, ও আমার দুলাভাই, আমারে নিয়ে তুমি ভাইগা যাইবা কি? রাতকে শুনিয়ে শুনিয়ে বেসুরে সুরে গান গাইছে তুবা। রাত আর চোখে কলেজ ড্রেস পরিয়ে তা তুবাকে দেখে নিল। তুবার গলায় ঝুলে থাকা আইডি কার্ডের দিকে তাকালো রাত, যেখানে চশমা চোখে দুই বেনুনি চলে তুবার হাস্যোজ্জ্বল ছবি ভাসে। নিচে তুবার পুরো নাম লেখাও চোখে পড়ল রাদের। অস্পষ্ট সুরে দুইবার পুরো নাম উচ্চারণ করল রাত, আইমান তুবা। রাদের কাছে তুবার আইমান নামটা বেশ পছন্দ হলো। সে ঠিক করে নিল ভবিষ্যতে তুবাকে আইমান বলে ডাকবে। রাদের ভাবনায় ছেদ পড়ল তুবার জোর গলায় গান শুনে। ইতিমধ্যে গাড়ির মধ্যে ঝড় তুলে ফেলেছে মেয়েটা। রাদের কাছে মনে হলো গাড়ি নড়ছে। রাত আর সহ্য করতে পারল না, ধমক দিয়ে ফেল, স্টপ আইমান, গাড়ির ব্রেক ফেল করাবে নাকি? রাদের সম্বোধন শুনে তুবা এমনিতেই থেমে গেল। অবাক চোখে তাকিয়ে রইল, চোখের পলক ফেল না। রাতটা দেখে বাঘা হেসে বলল, গুডগাল। তুবা এবার যেন কথা বলার সুযোগ পেল। সে রাদের দিকে ফিরে বলল, তুমি আমার নাম কিভাবে জানলে? তোমার আইডি কার্ড দেখে। রাদের সহজ স্বাভাবিক উত্তর, অথচ কথার মাঝে দুষ্টু কথার আভাস পাচ্ছে তুবা। সে একদম প্রস্তুত ঝগড়া করার জন্য, কিন্তু কি বলে ঝগড়া শুরু করবে? শালির সাথে ডিস্টেন্স মেনে চলবে দুলাভাই। দুলাভাই ডাকটা শুনে রাত গাড়ি থামিয়ে দিল। এতক্ষণ গানের তালে তাকেই ডাকা হচ্ছিল, এখন সরাসরি ডাকছে। রাত ও রক্তিম চোখে তুবার দিকে তাকিয়ে বলল, আজ দুলাভাই দেখে আনন্দ পেলে ইট চোখে, কিন্তু পরের বার দুলাভাই ডাকলে 10 বার ভেবে ডাকবে। আমি যতদূর জানি বোনের স্বামীকে দুলাভাই ডাকতে হয়, দুলাভাইকে দুলাভাই না ডেকে কি ডাকবো? তুবা কিছুক্ষণ ভেবে নিল। শেষে তার মাথায় দারুণ বুদ্ধি আসলো। সে নড়ে চড়ে খানিকটা উৎফলের সাথে বলল, তুমি কি লজ্জা পাচ্ছ? আরে লজ্জা পেও না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আজ থেকে সাদা বিলাই ডাকবো। অবশ্য কাল থেকে তোমাকে সাদা বিলাই বলে ডেকেই যাচ্ছি। রাত ভ্রুযুগল কুচকে বলল, সাদা বিলাই? তুবা উত্তর দিল, অমর সাদা ধবধবে গায়ের রং তোমার, পশমগুলো সোনালি যেন বিড়ালের রং। দেখো তোমার হাতটা একদম সাদা, আমি নিশ্চিত তোমার বুকটা এমন ধবধবে সাদা হবে। রাত তুবার কথায় বাঁকা হাসল। তুবার দিকে সামান্য ঝুঁকে বলল, আমার বক্ষ পশমযুক্ত নাকি পশমমুক্ত তা দেখার জন্য কিন্তু তোমার কাছে যাচাই করার অপশন আছে আইমান। কি দেখবে? তুবা ভরকে গেল, লজ্জা পেল, গাল দুটো গোলাপি বর্ণ ধারণ করলো। তুবা ভেবে নিল সমুদ্রের দুলাভাই বলে মস্করা করছে, কিন্তু রাত রাত তো মজার মোড়ে নেই। সে তুবাকে ভয় দেখানোর জন্য আরেকটু এগিয়ে এসে ব্লেজার খুলে ফেলল। বুক পকেটের একটা একটা করে বোতাম খুলতে লাগলো। তুবা সম্মোহনী হয়ে নির্লজ্জের মতো রাতের ধবধবে সাদা বুক ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল। রাত ভেবেছিল তুবা লজ্জা পাচ্ছে, ভয়ে চিৎকার করবে, কিন্তু না,
তোবার কিছুই হলো না। রাত এবার লজ্জা পেয়ে খুলে রাখা দুটো বোতাম আটকাতে শুরু করলো। তোবা তা দেখে আনমনে বলল, দেখাবে না? রাত ব্লেজার পরতে পরতে বলল, বাসরাতে দেখাবো। কি? তুবা হা করে তাকিয়ে রইল। রাত তা দেখে বাঁকা হাসলো। রাত এইমাত্র এটা কি বলল? তুবা তা ভেবেই গেল। ভাবনায় মশগুল থাকা তুবা সোজা হয়ে বসল। রাত তোবার ভাবনায় মত্ত থাকা মুখশ্রী দেখে হেসে বলল, গতকাল কোথায় গিয়েছিলে? জমের বাড়ি। সেখানে বুঝে ওয়েস্টার্ন ড্রেস পরে যেতে হয়? তুবা কপট রাগ দেখিয়ে বলল, আমি এভাবেই যাই, আসছে তদারকি করতে। আয়মান, কোথায় যাবে বলো? তুবা অবাক হলো, মুখ ফুলে প্রশ্ন করল, কোথায় যাব মানে? শপিং করতে না যাবে? ওই লিজাপা পিজ্জাপা আসলো বলে। রাত গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলছে হাউয়ের পথ ধরে। রাত ভর্তি মনে গাড়ো চালাচ্ছে। তুবার সাথে ঝগড়া করে বেশ মজা পেয়েছে। এয়ারপোর্টে পৌঁছে জ্যামের মধ্যে পড়ল রাত। অসহনীয় গরমে তুবার জন্য জানালার গ্লাস খুলতে হলো। হঠাৎই রাদের চোখ যায় রাস্তার অপর প্রান্তে গাড়ির দিকে, যেখানে লিজা শার্ট প্যান্ট পরে সিগারেট ফুঁকছে। রাত ভ্রু যুগল কুচকে নিল। শিওর হওয়ার জন্য তুবাকে জিজ্ঞেস করলো, তোমার বোনে কি ওয়েস্টার্ন ড্রেস পরে? হ্যাঁ পরে। আর তুমি? রাদের নর্মাল কথায় তুবাও নর্মালভাবে উত্তর দিতে শুরু করলো। কথায় কথায় মুখ ফুসকে বলে ফেলল, আমার ওইসব ছেঁড়া কাপড় পছন্দ হয় না। গতকাল চাচি জোর করে পরিয়েছিল। ভাগ্যিস তুমি ডেকেছিলে, নয়তো ওই তুফানের ঘরে কুফান আমার সর্বনাশ করে ফেলত। অবশ্য আমিও কম নয়, আমার সর্বনাশ করার আগে তুফানের সর্বনাশ করে এসেছি। তুবা কথা শেষ করে রাতের হাত চেপে ধরে চিৎকার করে বলল, এই দাঁড়াও দাঁড়াও। রাত রাস্তার পাশে গাড়ি থামালো। তুবা স্পর্শ করার স্থানে তাকিয়ে রইল। তুবা 1 মিনিটও সময় ব্যয় করল না। গাড়ি থেকে নেমে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে এগিয়ে গেল। মানুষটা আর কেউ না, তাদের রতন ড্রাইভার। সামনে দাঁড়ানো মেয়েটিকে শপিং ব্যাগ করে কি যেন দিচ্ছে। মেয়েটাও মুচকি এসে সেটা নিয়ে নিল। তোবা তখন অতি সন্তর্পণে ফোন বের করে ক্যামেরা চালু করলো। এমন ভাব নিয়ে দাঁড়িয়ে রইল যেন সে তাদের দেখছে না। রতন ড্রাইভারকে মেয়েটা আশপাশ থেকে গালে চুমু খেয়ে নিল। তোবা মুখে হাত রেখে বলল, সর্বনাশ, চুমু খেয়েছে? রাত তখনই তোবার পেছনে এসে দাঁড়ালো। আগে পরের ঘটনায় সম্পর্কে সে অজানা থাকলেও তোবার শেষোক্ত কথা শুনে অবাকের সুরে বলল, কাকে চুমু খাবে? তুবা আশ্চর্যের চূড়ান্ত পর্যায়ে চলে গেল। রাদের কথা কানে প্রবেশ করল না। আনমনে বলল, রতন ড্রাইভার। রাত বিস্ফোরিত চোখে তাকালো। তুবার খেয়াল হলো সে ভুলভাল কি বলে ফেলেছিল। সে নিজেকে সংশোধন করে বলল, উফ সাদা বিলাই, সামনে দেখো, আমাদের রতন ড্রাইভার বইয়ের চুমো না খেয়ে শালিকায় চুমো খাচ্ছে। তুমি কিভাবে জানলে? এই আইমান, তুবার সাথে যার একবার দেখা হয় তার 14 গোষ্ঠীকে কোথায় থাকে সব এক তরিতে জেনে যায়। রাত সামনে তাকালো। তুবার কাজকর্ম দেখে মেজাজ খারাপ হলো। এত চঞ্চল কেন মেয়েটা? কোথায় সে আজ তুবাকে বুঝতে চাইছিল বলে নিয়ে এসেছিল? তা না করে মেয়েটা তার মাথা নষ্ট করার জন্য উঠে পড়ে লাগলো। রাত ভেবে নিল, তুবাকে সে যে জায়গা থেকে এনেছে সেখানে রেখে আসবে। আজকের মোড়টাই তুবা খারাপ করে দিল। এদিকে রাত কি ভাবছে, কেন ভাবছে, কার জন্য ভাবছে, সেদিকে তুবার খেয়াল নেই। সে রতন ড্রাইভারের আরেকটা সিক্রেট জেনে গেল, এই নিয়ে আনন্দিত। রাদের হাতে ব্যাগ নিয়ে সে রতন ড্রাইভারের সাথে কথা বলতে চলে গেল। রাত নিস্তব্ধ। এইটুকু মেয়ে আজকে তাকে কিভাবে কিভাবে নাকচুমানি খাওয়াচ্ছে, তা যদি রাতের বন্ধুমহল দেখত তো সম্মানের 12টা বাজাতো। রাত অসহায় হয়ে ফুটপাতে হাঁটতে লাগলো। রতন ড্রাইভারের একদম কাছাকাছি গিয়ে তুবা লম্বা সালাম জানালো। তুবাকে দেখে ড্রাইভারের কপাল ঘামতে শুরু করলো। মেয়েটার লজ্জায় মুখ লুকালো। তুবা দাঁত কেলিয়ে হেসে বলল, দেখে ফেলেছি। রতন ড্রাইভার দৌড়ে রাদের কাছে এসে হাতে পায়ে ধরল। অনুনয় করে বলল, ভাইজান, মালিকরে কিছু বলবেন না, এইবারই শেষ। আর জীবনেও লিপিরে নিয়া ডেটিংয়ে যাব না। রতন ড্রাইভারের কথার আগামাথা বুঝতে সময় লাগলো রাদের। তুবা তখন চলে আসলো। ডান হাতের তালু চুলকেতে বলতে লাগলো, 10-এ 9-এ 19 হবে, বৌশালে একই লাগে। কি বলেন রতন ভাই? বইন গো, ও বইন, তোমার ভাবিকে বলল না। আর জীবনেও পড়নার দিকে তাকাবো না। তুবা এবার সিরিয়াস হলো। লিপিকে ডেকে কাছে আনলো। লিপির কাছ থেকে শপিং ব্যাগ কেড়ে তা খুলে দেখলো। সেখানে আলতা, স্নো, কাজল টিপ সবকিছুই আছে। তুবা সেগুলো রতন ড্রাইভারের কাছে হাতে তুলে দিয়ে বলল, এগুলোকে শালিকে না দিয়ে মিলি ভাবিকে দিবেন, দেখবেন সে কতটা খুশি হয়। আপনারা পুরুষরা কেন স্ত্রীকে ভালোবাসায় কৃপণতা করেন জানেন? সারাদিন সংসারে কাজকর্ম, শাশুড়ি টানা কথা শোনার পর দিন শেষে আপনাদের ছোটখাটো উপহার তাদের কত আনন্দ দেয়। একদিন গভীর চোখে মিলি ভাবিকে দেখবেন। স্ত্রীকে ভালোবাসা শুরু করলে পরনারীর প্রতি আসক্তি আসবে না। রাত অবাক নয়নে তুবাকে দেখল। মেয়েটা দুষ্ট, সাথে বুঝদারও। রাদের মনে সুপ্ত কঠুরিতে তুবা শক্তভাবে জায়গা দখল করে নিল। রাত রতনের হাতে 1000 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলল, ভাবির জন্য ভালো শাড়ি কিনে নিয়ে যাবে। পরের বার বউ ছাড়া অন্য নারীর দিকে তাকালে ছাড় পাবে না, বলে রাখলাম। রতন ড্রাইভার সালাম দিয়ে বিদায় নিল।
রাত তুবার কাছে এতটাই মুগ্ধ ছিল যে সে কোনো তুবাকে নিয়ে বের হয়েছিল ভুলে গিয়েছিল। এদিকে তুবা রতনের ভিডিওটা সেভ করে নিল। সে জানে রতন ভালো হওয়ার মানুষ না। এর আগেও তুবা অনিল বুঝিয়েছে, কিন্তু রতন ভালো হয়নি। লিজা আসলো 1.5 ঘন্টা পর। তুবা ও রাতকে একসাথে দেখে ভ্রুযুগল কোচকে বলল, তোমরা একসাথে? তুবা হাঁপ ছেড়ে বাঁচল। ভেবে নিল রাদের থেকে এবার সে ছাড়া পাবে। কিন্তু তুবার ভাবনাকে ভুল প্রমাণিত করে বলল, পড়াশোনা করছিলেন তাই আন্টি ডিস্টার্ব করেনি। তুবাকে সাথে আনতে বললেন, বাই দ্য ওয়ে, আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে আপনাদের চক্করে। আপনাদের গাড়ি ঠিক করে দিচ্ছি। লিজার কান দিয়ে ধোয়া বের হয়ে গেল যেন। সে রাদের উদ্দেশ্যে বলল, গাড়ি ঠিক করে দিবে মানে? আমি বন্ধু বান্ধবীদের ছেড়ে শপিং করতে এসেছি। রাত না জানার ভান ধরে স্বাভাবিক হয়ে তখন প্রশ্ন করে, বন্ধু বান্ধব মানে? আপনি না পড়াশোনা করছিলেন? তুবা এবার ফিক করে হেসে দিল। রাত আর লিজা তাকাতেই সরি বলে মুখে হাত দিয়ে অনুপাস ফিরে হেসে বিড়বিড় করে বলল, ধরা পড়ে গেছে। লিজা তোতলানো শুরু করলো। মাথায় হাত রেখে চুল ঠিক করার মিথ্যে বধানা দিয়ে বলল, না মানে বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করার কথা ছিল, সেখানেই যেতাম আর কি। রাত লিজার মাথা থেকে পা অব্দি পর্যবেক্ষণ করে বলল, এই পোশাকে সবসময় বাইরে বের হন? লিজা অবাক হলো নিজের দিকে তাকিয়ে। পোশাক আশাক ঠিকঠাক দেখে বলল, আমি তো এভাবেই চলাফেরা করি। লিজা মূলত একটি টি শার্ট ও প্যান্ট পরে বাইরে বেরিয়েছে। রাত বর্তমান যুগের ছেলে হলেও ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে না। ভাগ্যক্রমে তুবার সাথে ওয়েস্টার্ন ড্রেসে তার দেখা হয়। রাত এবার তুবার দিকে তাকালো। গতকালের তুবার সাথে এই তুবার কোনো মিল খুঁজে পেল না। গতকালের তুবার মুখশ্রীতে ছিল অসহায়ত্বের ছাপ, আর আজ প্রাণবন্ত তুবাকে কলেজ ড্রেসে আরও প্রাণবন্ত লাগছে। রাদের তাকানো দেখে তুবা ভেঙচি কাটল। রাত তা দেখে বাঁকা হাসলো। রাদের মনে কি চলছে সেই জানে। তুবার জন্য তার মনে কিছু থাকলে লিজাকে কেন বিয়ে করতে বলেছে? লিজাও তোবাকে শপিং করিয়ে রাত বাড়ি চলে আসলো। নিজের ঘরে প্রবেশ করে শাওয়ার নিতে চলে গেল। ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে রাত। পেশিবহুল হাতে জিম করা শরীরে ঝিরি ঝিরি পানি পড়ছে। রাত ভাবছে, অগোছলো রাদের জীবনে 2 দিন আরও একটু অগোছলা করে দিল তোবার আগমনে। রাত এখন কনফিউজ তোবাকে নিয়ে। সারাদিন চাতক পাখির মতো আড়ালে আবডালে তোবার পিছনে ঘুরেছে সে। তোবাকে দেখা মাত্রই রাদের মনটা চঞ্চল হয়ে গেছে। হৃৎপিণ্ডে অন্যরকম ব্যথা অনুভব করছে। তুবাকে দেখলে যা শান্ত হয়ে পড়ে। রাত তুবার কথা ভেবে মুচকি আসলো। সে সিদ্ধান্ত নিল তুবার ব্যাপারে আরও ভালোভাবে জানবে। বিকেলে অলস সময়ে রাত বাড়িতেই পড়ে রইল। তার হাতে কফির মগ ও মস্তিষ্কে তুবা ছাড়া কেউ নেই। মুঠোফোনে তুবার আড়ালে আবডালে তোলা ছবি দেখতে লাগলো। হামি এসেছিল ক্রিকেট বল হাতে নিয়ে। রাতকে ভাবনায় মশগুল থাকতে দেখে ধাক্কা দিয়ে বলল, খেলবে না? কথাটা বলে কোনো দিকে তাকালো হামিদ। তোবার ছবি দেখা মাত্রই চিল্লিয়ে বলল, এই দুষ্ট আন্টির ছবি দেখছো কেন দাদা ভাই? আই হিট হার। রাত ফোন রেখে হামিকে কোলে তুলে নিল। 2 গালে শব্দ করে চুমু খেয়ে বারান্দায় গিয়ে বসলো। হামিকে কোলের উপর বসিয়ে বলতে শুরু করলো, হামি শোনা, বড় হয়ে কার মতো হতে চাও? হামি প্রফুল্ল চিত্তে বলল, দাদা ভাইয়ের মতো। রাত বলল, কিন্তু দাদা ভাই তো বড়দের কথা শুনে, তাদের মান্য করে, দুষ্টুমি করে না। হামি ভাইয়ের কথার প্রত্যুত্তরে বলল, হামিও তো গুড বয়, বাবা মার কথা শোনে। রাত বুঝপানের ন্যায় মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ আমি তো গুড বয়, কিন্তু যখন সবার কথা শুনবে তখন ভেরি গুড বয় হয়ে যাবে। কার কথা শুনতে বলছো দাদা ভাই? হামির নরম তুলতুলে হাতে চুমু খেয়ে রাত বলল, সেদিন তোমাকে দুষ্ট আন্টি যখন আন্টি ডাকতে নিষেধ করলো তখন শুনেছিলে? হামি মাথা নেড়ে নিষেধ করল। রাত হামির গালে হাত বোলাতে বোলাতে বলল, যখন বড়রা কোনো কাজ করতে নিষেধ করবে তখন তা করবে না, মনে থাকবে? হামি রাদের গলা জড়িয়ে ধরে বলল, মনে থাকবে দাদা ভাই। এবার খেলবে? খেলবো, তবে দুষ্ট আন্টিকে আর আন্টি বলে ডাকবে না, মনে থাকবে? তাহলে কি বলে ডাকবো? রাত কিছুক্ষণ ভেবে বলল, মিষ্টি পরি। তোবার প্রতিবেশী বান্ধবী আছে, নাম ফারিফতা। বয়সে তোবার থেকে গুনে গুনে 4 বছরের বড়। বিয়ে হয়েছে গত বছর পছন্দ করা ছেলের সাথে। মেয়েটা 6 মাসে প্রেগনেন্ট। বাবার বাড়ি চলে এসেছে এখনই। সন্ধ্যার পর তোবার সাথে দেখা করতে আসে ফারিফতা। তোবা তখন করলার জুস বানাচ্ছিল। রতন রায়বারকে খাওয়াতে বলে। রতন রায়বার ভালো হবে না। কিছুক্ষণ আগেও বানুখলার আঁচল ধরে টানছিল। তোবা তাই ভেবে নিয়েছে রতন রায়বারকে উচিত শিক্ষা দেবে। কালনে একটা প্লাস্টিকের জুস মাত্র গ্লাসে ঢালছিল তোবা। তখনই ফারিফতার আগমন ঘটল। তোবাও সব কিছু ফেলে ফারিফতাকে এসে জড়িয়ে ধরল। দুজনে আড্ডা দিতে শুরু করলো। এদিকে রুমানা পড়েছে মহা বিপদে। তুফান নামক ছেলেটা পিছনে পড়ে আছে। একের পর এক কল দিয়ে যাচ্ছে রুমানাকে। অতিষ্ঠ হয়ে রুমানা ফোন বন্ধ করে রাখল। নিচে নেমে এসে চিন্তায় দিকবেদিক না দেখে পানির তৃষ্ণায় সামনে যা পেল তাই মুখে তুলল। 1-2 ঢোক গিলার পর তেতো পানিও বসতে পেরে বেসিনে গিয়ে ওয়াকআপ করতে শুরু করলো। রুমানার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে তখনও তুবা অজ্ঞ ছিল।
ফারিদ তার সাথে কথা বলায় এতটাই মগ্ন ছিল যে রুমানার দশা সে দেখতে বা শুনতে পেল না। শেষে বানুখালা এসে তুবাকে ডেকে বলল, এই মায়া, ম্যাডামরে কি খাওয়াইছোস? পোয়াতে বৌগর নাহান বমি করতেছে। চাচি, রতন ড্রাইভারের জন্য রাখা করলা জুস খেয়ে ফেলেছে। করলার জুসের কথা মনে পড়ার সাথে সাথে তুবা কপালে হাত রেখে দৌড় লাগালো। রুমানার তখন যান যায় যায় অবস্থা। তুবা জানে এখন সে এখানে থাকলে চাচির হাতের মার খেতে হবে, তাই উপায়ন্তর না পেয়ে এখান থেকে পালানোই উত্তম মনে করল। ফারিদ তাকে রেখে বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে তুবা বাড়ি থেকে বের হতেই কারোর সাথে ধাক্কা খেল। মানুষটার চেহারা দেখে তুবার নখ দাঁত দিয়ে কেটে বলল, তুমি? আমি তোমাকে ভালোবাসি তুবা। তুবার কলেজের সবচেয়ে ভদ্র ছেলের নাম সামির। ভালো ছাত্র, কিছুটা ভীতুও, গো ফুটেছে মাত্র। দেখতে কিছুটা বাচ্চাকালের ঋত্বিক রোশনের মতো লাগে। তুবা মজা করে একদিন এই নামেই ডেকেছিল। এরপর থেকে কলেজে সামিকে ঋত্বিক নামেই মজা করে বন্ধু বান্ধব ডাকে। এই সন্ধ্যায় তুবাদের বাড়ির সামনে এসে সামির হাজির হয়েছে। কথা নেই বার্তা নেই, একদম প্রেম নিবেদন করছে। তুবা প্রেম বিষয়ক অঙ্ক মেলাতে কাঁচা। প্রেম মানে তার কাছে ক্লাস 9-এর উপপাদ্যের মতো কঠিন। সামিরের প্রেম নিবনে তুবা হা করে তাকিয়ে রইল। ভদ্র সভ্য ছেলের মনে তাহলে এই ছিল। এদিকে স্বামীর প্রেম পুকুরে ডুবে পানির সাথে মধুও খাচ্ছিল। তুবাও তাকে পছন্দ করে ভেবেই আকাশে বাতাসে উড়ছিল। তখনই তুবার কণ্ঠস্বর তুবার কানে প্রবেশ করল। বাংলা সাহিত্যের কত নামা পৃষ্ঠায় লেখাটা পেলে? স্বামীর, হ্যাঁ বলে বোকার মতো তুবার দিকে তাকিয়ে অদূরে তাকালো। তুবাও স্বামীর তাকানো অনুসরণ করে ঘাড় বাঁকা করে তাকিয়ে তার ক্লাসের কয়েকটা ছেলেপুলেদের দেখতে পেল। তুবা যা বোঝার বুঝে গেল, অমন ভীতু ভদ্র ছাত্রের মনে এমনি এমনি সাহস আসবে না। বই খাতা ফেলে এই ছেলে বন্ধু বান্ধবের সঙ্গ দিচ্ছে। তুবা স্বামীরের দোষ না দিয়ে বন্ধুদের দোষ দিল। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। প্রবাদদের যথার্থ তুবার সামনে দাঁড়িয়ে রইল। তুবা এবার কোমরে হাত রেখে সরাসরি বন্ধুদের দিকে তাকালো। গলার স্বর উঁচু করে বলল, ঘরে চালের বস্তা ফুরিয়ে গেছে। ভাবছি তোদের মতো গাট্টু ঘোড়াদের দিয়ে চালের বস্তা কিনে আনবো। কি আনবি তো? তুবার কথা আদৌ বন্ধুদের কানে পৌঁছেছে কিনা সন্দেহ, কেননা তারা তুবার উচ্চস্বর শুনে দৌড়ে পালিয়েছে। আগামীকাল কার কপালে কি আছে কে জানে। তুবা স্বামীর দিকে তাকালো, খুব শান্ত তার চাহনি। বন্ধুহীনা স্বামীর ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালো। মনে মনে স্বার্থপর বন্ধুদের গালি দিয়ে বলল, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তুবা। তুবার মাথা প্রচুর গরম। স্বামীকে তার ইচ্ছে করছে মাথায় তুলে আছাড় দিতে। সামিরের বোকা কথা শুনে তুবা প্রশ্ন ছুড়ল, কি করতে পারবে আমার জন্য? সব। সামিরের মোহিত স্বর মনোযোগ সহকারে শুনল। ছেলেটার বুকের সাহস আছে বলতে হবে। অতি সাহসী পুরুষদের প্রেম পরীক্ষা দিতে হয় না। তুবার সাথে প্রেম করতে গেলেও পরীক্ষা দিতে হবে। তুবা স্বামীর দিকে নরম চোখে তাকালো। স্বামীরের মনের সাথে সাথে লাড্ডু ফুটলো যেন। তুবার দিকে তাকিয়ে রইল। তুবাও এই সুযোগে বলতে শুরু করলো, আমাদের বাসায় না একজন লোক এসেছিল লিজা আপা পিজা আপাকে দেখতে। লোকটা না আস্তে একটা গুন্ডা, শহরের মাফিয়া। আমার সাথে তার খুব ভাব বুঝলে। আজ রাতে ডাবট নিয়ে আস্ত গরু জবাই করতে যাবে। তুমি আমার ভেবো না মানুষ জবাই করবে, অবশ্য মাফিয়া মানুষ। কখন মাথায় কি ঘুরে কে জানে। আমার তো কথা বলার মানে হলো আজ রাত্রিতে তুমিও ভাইয়াটার সাথে যাবে। হ্যাঁ, মনে করে এটা তোমার প্রেমের অগ্নি পরীক্ষা। বলো রাজি? সামিরের মনে ঢিংঢাং ঘন্টাটা বন্ধ হয়ে গেল। সে তুবার থেকে এক পা এক পা করে পেছাতে থাকলো। তুবার মুখে তখনও মিষ্টি হাসি লিপটে আসে। তুবা বলল, কি হলো? পিছিয়ে কোথায় যাচ্ছ? সামির বলল, কাল না পরীক্ষা, তুমি ভুলে গেছো? আমি তো বাংলা বইয়ের 335 নাম্বার পৃষ্ঠার 2টা লাইন পড়ছিলাম। সেটাই মুখ ফুসকে বলে ফেললাম। আমি যাই, হ্যাঁ প্রচুর পড়া জমি আছে। তুমিও পড়তে বসো। আচ্ছা। আরে সামির শোনো তো। তুবার শেষাক্ত কথা সামিরের আর শোনা হলো না। দৌড়ে পালালো। তুবা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। কোনো রকম হাসি থামিয়ে বলল, এই তুবাকে পটানো এত সহজ নয় বাছা ধন। তুবা শেষ করে পিছন ফিরে তাকাতেই পুরুষ মানুষের হাসির শব্দ শুনতে পেল। আধারে মানুষটার চেহারা দেখা গেল না। মানুষটা আলোতে আসতেই অচেনা পুরুষের চেহারা ভেসে উঠল। মানুষটা কোনো রকম হাসি থামিয়ে বলল, তুমি তো ভীষণ মজার মানুষ। কিভাবে ছেলেটাকে ভাগালে? আমার তো মনে হতেই হাসি পাচ্ছে। তুবা অবাক হয়ে বলল, আপনি কে? আমার বন্ধু। পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল তুবা। মাথা উঁচু করে তুবা দেখল রাত দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত করে। রাত তুবার একদম কাছাকাছি আসলো। আবরারের দিকে ইশারা করে বলল, আমার বন্ধু আবরার। আবরার? তুবার অবাক স্বরে নোনতা পানি ঢালতে রাত আর রাগান্বিত স্বরে বলল, আর কি যেন বলছিলে ওই ছেলেটাকে? তুবা হিহি করে হেসে ফেল। সহজ উক্তিতে বলল, বলেছিলাম কি রাত একটা গুন্ডা। তুবার মুখ থেকে কথা কেড়ে আবরার কথাটা বলল। শুধু বদে দম ফেলল না, হুহা করে হাসতে লাগলো। রাত চোখ রাঙিয়ে বন্ধুর দিকে তাকালো, কিন্তু আবরারের কোনো প্রতিক্রিয়া নেই। অগত্যা তুবার দিকে মনোনিবেশ করল রাত। দাঁতে দাঁত চেপে বলল, আমাকে কোন দিক থেকে তোমার মাফিয়া মনে হচ্ছে?
আয়মান, পা থেকে মাথা অবধি পুরোটাই। কথাটা বলে তুবা আর দাঁড়ালো না, দৌড়ে বাড়ির ভেতর চলে গেল। পথে মধ্যে দেখা মিলল রতন ড্রাইভারের সাথে। তুবা সন্ধ্যা থেকে এই পর্যন্ত যত অঘটন তার সাথে ঘটেছে তার আসল অপরাধীকে পেয়ে মনের ঝাল মেটাতে শুরু করলো। রতন ড্রাইভারের সামনে মোবাইল ফোনে আজকের ভিডিও চালু করে বলল, সব দোষ তোমার রতন ড্রাইভার। তোমার আর লিপি রানির ইতিস ভিডিও মিলি ভাবিকে দেখিয়েই ছাড়ব। রতন ড্রাইভার তুবার সামনে হাত জোর করে মাপ চাইল। মাফ করে দাও বোন। মিলিকে বলল না, তুমি তাছাড়া আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। তুবা কিছুক্ষণ ভেবে বলল, 10 গ্লাস করলার জুস খাও, তবেই মাফ করব। বিকেলে হামির সাথে খেলা শেষ করে রাত মেহরিনের কাছে আসলো। মেহরিন তখন চা পান করছিল। অসময়ে রাতকে বাড়ি দেখে অবাক হয়ে বলল, বাহিরে যাওনি? রাত মায়ের পাশে চুপটি করে বসে রইল। খানিক সময় অতিবাহিত হওয়ার পর বলল, মা, কোনো মেয়েকে তুমি বাহ্যিক সৌন্দর্য বিবেচনা করে পছন্দ করার পর যদি দেখো সে মূলত বিপরীত একজন মানুষ, তখন কি করবে? মেহরিন ছেলের কথায় মুচকি এসে বলল, তাকে একটা সুযোগ দেব, যদি সুযোগ কাজে না লাগাই তো সরে আসবো। রাত আবারও প্রশ্ন করল, আর যদি কারো বাহ্যিক সৌন্দর্য তোমাকে মুগ্ধ করে এবং তার আচরণে তোমার মনে দাগ কেটে যায়, তাহলে কি করবে? মেহরিন এবারও মুচকি এসে উত্তর দিল, তাকে আগলে নিব। রাদের নথমাথা হঠাৎই তুলে ফেলল। মায়ের উত্তর পেয়ে সে সন্তুষ্ট হলো। অন্তর নরম হলো, শরীর শীতল হয়ে এলো। সিদ্ধান্তহীনতায় ভোগা রাত এবার সঠিক সিদ্ধান্ত নিল। মায়ের পাশ থেকে উঠে মেহরিনের পায়ের কাছটা আগে হাঁটু গেড়ে বলল, কখনো যদি নিজের খুশির জন্য, সুখের জন্য তোমাদের সিদ্ধান্ত অমান্য করি, তবে কি ক্ষমা করবে? মেহরিন ছেলের গালে হাত রেখে বলল, আমার ছেলেকে আমি চিনি, সে অন্যায় কিছু করবে না, তা মনে প্রাণে বিশ্বাস করি। শুধু একটাই অনুরোধ বাবা, আমাদের কখনো অসম্মান হতে দিস না। রাত মায়ের হাতে চুমু খেল। কিছুক্ষণ মায়ের সাথে গল্প করলো। আবরার আসলো সন্ধ্যার আগে। রাদের খবর পাঠিয়েছিল। গাড়ির মধ্যে তোবা ও লিজার কথা জানালো। তোবার প্রতি বিশেষ টানের কথা জানাতে ভুলল না। তোবার হরেক পাগলামের কথাও জানালো। অন্যায়কারীদের সাথে উত্তম মাধ্যম আচরণের কথাও জানালো। আবরার তোবাকে দেখার জন্য ছটফট করছিল। তার বন্ধুকে কিনা ছোট একটা বাচ্চা মেয়ে নাকি দড়িতে ঘোরাচ্ছে। বাড়ির সামনে এসে সামিরের সাথে তোবাকে দেখা মাত্রই আবরার রাতকে বলেছিল, মেয়েটা রিলেশন করে দোস্ত, তোর মনটাকে বেঁধে রাখ, আর উঠতে দিস না। রাত তখন স্বাভাবিকভাবে বলেছিল, আমার এমন কিছুই মনে হচ্ছে না, দেখ গিয়ে ছেলেটাকে উল্টাপাল্টা কথা বলে দৌড় খাওয়াবে। আবরার বিশ্বাস করছিল না। রাত তাই আবরারকে নিয়ে তোবাদের কাছাকাছি এসে সবটা শোনালো। আবরার সব কথা শুনে হাসি আটকাতে পারছিল না। রাদের হাত শক্ত করে চেপে রেখেছিল। অথচ শেষে রাদের কথাই ঠিক হলো। বর্তমানে তোবা চলে যেতেই আবরার রাদের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, মনটাকে উঠতে দে, একদিন পাখি ঠিকই খাঁচায় বন্দি হয়ে যাবে। রাত কথাটা শুনে বাঁকা হেসে বলল, আমি তো পাখিকে খাঁচা বন্দি করবই, তবে সেটা লোহার খাঁচায় নয়, আমার মনের খাঁচায়। আবরারও রাত বাড়ির ভেতর প্রবেশ করল না, বরঞ্চ উল্টো পথে গাড়ির দিকে এগিয়ে গেল। কেটে গিয়েছে আরও 7 দিন। লিজার বাবার বাড়ি ফিরেছে সোমবারে। মঙ্গলবার লিজারা সবাই রাতদের বাড়ি যাবে। দেখতে দেখতে কাঙ্ক্ষিত দিনটা চলে আসলো। খুব সকালে তোমার ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে 1 কাপ চা হাতে বারান্দায় এসে দাঁড়িয়ে চা পান করছিল। তখনই লিজা ঘরে আসলো। তোবার বিছানায় কয়েকটা শপিং ব্যাগ ফেলে বলল, এগুলো তোর জন্য। আমার গায়ের মাপে কিনতে পারিনি, মা বলেছে এইটা পরে আজ রাতদের বাড়ি যেতে। লিজা চলে গেল। তোবার শপিং ব্যাগগুলো থেকে একটা একটা করে কাপড় খুলে দেখতে পেল। সবগুলো শর্ট ড্রেস আর শার্ট প্যান্ট। তোবার কাপড়গুলো পছন্দ হলো না। সে কাপড়গুলো শপিং ব্যাগে ঢুকিয়ে আলমারিতে রেখে দিল। আলমারির এক কোণায় তখন রাদের কিনে দেওয়া উপহার নজরে পড়ল। তোবার ইচ্ছে করলো ভেতরে কি আছে দেখার। তুবা ব্যাগ হাতে বিছানায় বসলো। শপিং ব্যাগ থেকে কাপড় বের করে দেখল আকাশি রঙের জর্জেট শাড়ি, সাথে ম্যাচিং জুয়েলারি। তুবার ভীষণ পছন্দ হলো। সে ভেবে নিল আজ এটাই পরে যাবে। এদিকে লিজা ঘরে বসে পায়ে নেলপালিশ দিচ্ছিল। তখনই তার মুঠোফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখল হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন এসেছে। কোনো কিছু না ভেবে ক্লিক করলো তাতে। একটি অচেনা নাম্বার থেকে 2 মিনিটের একটি ভিডিও আছে তাতে। লিজা সেখানে ক্লিক করে ভিডিওটা দেখে হাত থেকে মোবাইল ফসকে পড়ে গেল। 2 হাতে মুখ চেপে তখন বলল, এটা হতে পারে না, এটা কোনোদিনও হতে পারে না। রাতদের বাড়িতে আয়োজনের কোনো কমতি রাখেনি মেহরিন। বরাবরের মতো মেহরিন পাকা হাতের রান্না ঝটপট শেষ করে ফেলল। সকাল 10টা বাজতেই রাত তৈরি হয়ে খেতে বসল। মেহরিন জিজ্ঞেস করলো, কোথাও বেরোবে বাবা? রাত স্বাভাবিক গলায় উত্তর দিল, মেহমানদের এগিয়ে আনতে যাচ্ছি। সেখানে না হয় যাবে, হামিমকে নিয়ে যাস বাবা। ও উঠলে তোকে না দেখে কান্নাকাটি শুরু করবে। আমি যাবো আর আসবো মা, বেশি দেরি করব না। মেহিরান আর কিছু বলল না, নিজের কাজে চলে গেল। রাত খেতে খেতে মুঠোফোনের তুবার ছবি দেখে মুচকি আসলো। তার ওই বাড়ি যাওয়ার ইচ্ছেটা তুবাকে দেখার জন্য। কেননা সে রাতের পর থেকে রাত সেই বাড়িতে যায়নি।
এমনকি তুবার সাথে দেখা করার চেষ্টাও করেনি। লিজা দু একবার রাতকে কল করেছিল, কাজের বাহানায় রাত এড়িয়ে গিয়েছিল। গতকাল রাত থেকেই তুবাকে দেখার জন্য মন ছটফট করছিল। ভেবেছিল মনকে শক্ত করে বেঁধে রাখতে পারবে, কিন্তু শেষ রাতে তুবাকে নিয়ে দুঃস্বপ্ন দেখে মনটাকে আর বেঁধে রাখতে পারছে না। সকাল থেকে রুমানার চিল্লাচিল্লিতে অতিষ্ঠ তুবা। রুমানা পারছে না সকাল 7টায় সাদা বিলাইদের বাড়িতে যেতে। তুবা রেডি হতে পারছে না। এই যে এখন অর্ধেক মেকআপ করে তুবা লিজার ঢং দেখছে, ব্যাপারটা সত্যি বিরক্তিকর। লিজা শাড়ি পরবে, কিন্তু পেটিকোট, ব্লাউজ পরবে না। লিজার ভাষ্যমতে এগুলো পরলে সে পরে টরে যেতে পারে। তুবা রুমানার উদ্দেশ্যে বলল, তোমার মেয়েকে মেয়ে বানাতে পারলে না চাচি। আমার কাছে লিজাপা পিজ্জাপাকে তো মেয়ে নামের ডাব্বা মনে হয়। তোকে জ্ঞান দিতে বলিনি তুবা, আমার চুলগুলো ঠিক করে দিত। তুবার রাগ হলো, সে কোমরে হাত রেখে বলল, আমাকে কি বানুখালার জায়গায় বসাতে চাইছ? খবরদার আমার উপর হুকুম জারি করতে আসবে না। মাসে মাসে বাবার অ্যাকাউন্ট থেকে ব্যাংকের মামারা এমনি এমনি মোটা অঙ্কের টাকা পাঠায় না। এই বাড়িতে তোমার যতটুকু অধিকার আছে আমারও ততটুকু অধিকার আছে। তুবা কথাটা বলে দাঁড়ালো না, হনহন করে ঘরে চলে গেল। প্রায় আধা ঘন্টা পর রাত এলো রুমানাদের বাসায়। বানুখালা দরজা খুলে দিয়েছে। রুমানা লিজাকে তৈরি হতে সাহায্য করছে। রাত এই সংবাদ শুনে সোফায় বসল, আশেপাশে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। তখনই রুমানার কণ্ঠস্বর শুনতে পেল রাত। মহিলাটি তুবাকে চিৎকার করে ডাকছে। রাদের কাছে ব্যাপারটি ভালো লাগলো না। এত উচ্চস্বরে ডাকছে যেন তুবা কাজের মহিলা। রাদের চোখ দোতলার দিকে নিবদ্ধ ছিল। আকস্মিক তুবা পেটিকোট ব্লাউজ পরে হনহনিয়ে চলে গেল। রাত এক পলক দেখে বোকা বনে গেল। ক্রমশই অনুভব করলো তার গলাটা তৃষ্ণায় শুকিয়ে গেছে। শরীরে রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে যাচ্ছে। মাথার উপর 3 ভাকা বিশিষ্ট ফ্যান চলা সত্ত্বেও ঘামছে সে। বানুখালা ফল হাতে এদিকেই আসছিল। রাদের এই অবস্থা দেখে বলল, হাই হাই, এ কি হয়েছে বাবা? ঘামতেছো কেন? শরীর খারাপ করতেছে? ও আফাগো। বানুখালার কথা শেষ করতে দিল না রাত। রাদের জন্য নিয়ে আসা ফলগুলো থেকে এক পিস আপেল উঠিয়ে সোফা ছাড়ল সে। বড় বড় পা ফেলে যেতে যেতে বলল, শরীর ঠিক আছে, একটু বাইরের হাওয়া গায়ে লাগাতে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেলে গাড়ি থেকে বসতে বলবেন। বানুখালা কি বুঝলো কে জানে। রাদের কথায় সাই দিয়ে নিজের কাজে চলে গেল। প্রায় 20 মিনিট পর রুমানা ও লিজা রেডি হয়ে নিচে নামলো। লিজার বাবা বাইরে আছে। ভদ্রলোক কাজ শেষ করে চলে যাবে বলেছে। দেশে 1 মাসের ছুটিতে এসেছে। মেয়েকে কোনোরকম পাত্রপক্ষের হাতে তুলে দিয়ে চলে যাবে সে। রাত বাহিরের বাতাস লাগিয়ে গায়ে লাগিয়ে গাড়িতে চড়ে বসল। রুমানা ও লিজা এসে সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে পিছনে ছিটে বসল। বাকি রইল তুবা। রাত ফ্রন্ট মিররের চোখ রাখলো, তখনই তুবা বের হয়ে আসলো। গায়ে রাদের দেওয়া আকাশি রঙের শাড়ি, খোলা চুল, চোখে কৃত্রিম সজ্জার সাথে হালকা কাজল। মেয়েটা কপালের টিপ ঠিক করতে করতে এগিয়ে আসে। মনের মতো করে টিপ পড়তে পারছে না বেচারি। সামনে গাড়ি দেখা মাত্র কে কি যেন বলে বিড়বিড় করছে। রাত হা করে তাকেই দেখছে তুবাকে। ড্রাইভার সিটের ফ্রন্ট মিররের কাছে এসে থামল সে। মিরর দেখে কপালের আকাশি রঙের টিপটা ঠিক জায়গায় বসিয়ে হেসে উঠল তুবা। নিজেকে আয়না দেখে বলল, ঘরের পেতনি দুইটার নজর না লাগুক তুবার গায়ে। রাত তুবার কথা শুনে হাসি থামাতে পারল না, উচ্চস্বরে হেসে ফেলল। তুবার এতক্ষণে খেয়াল হলো গাড়িটা তার চাচি নয়। ড্রাইভার সিটে রাতকে বসে থাকতে দেখে সোজা হয়ে দাঁড়ালো। পিছনের সিট থেকে রুমানা তুবাকেই দেখছিল। লিজা ফোনে ব্যস্ত। তুবা বুঝতে পারল তাকে সামনে বসতে হবে। উপায়ন্তর না পেয়ে তুবা প্রথমে রাতকে ভেঙচি কাটল। ধূপটা পাউস কেটে রাদের পাশে এসে বসল। রাত আর চোখে তুবাকে দেখতে লাগলো। তুবা মুখ ফুলিয়ে বসে আছে। রাদের ইচ্ছে করছে তুবাকে জ্বালাতে, কিন্তু এখন তার উপযুক্ত সময় না। হঠাৎই রাদের চোখ গেল গাড়ির ভেতরের ফ্রন্ট মিররে। লিজাকে ভালোভাবে লক্ষ্য করলো রাত। কি যেন ভেবে বাঁকা হেসে গাড়ির স্পিড বাড়িয়ে দিল রাত। শাড়ির অভ্যন্তরে যে মেয়েটার প্যান্ট বের হয়ে আছে তাকে আমি বিয়ে করব না, বরঞ্চ তার পাশে দাঁড়ানো মেয়েটাকে বিয়ে করতে চাই। রাদের কথায় সকলের চোখ গেল দাঁড়িয়ে থাকা দুজন মেয়ের দিকে। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন সকলের সামনে দাঁড়িয়ে থাকা একজন মেয়ে নিজেদের শাড়ি সামলাতে ব্যস্ত হয়ে পড়ল। সে আর কেউ নয়, পাত্রী নিজেই। তুবা শান্ত দৃষ্টিতে রাদের দিকে তাকালো। লোকটা কি বোঝাতে চাইছে? রাত বাঘা এসে পুনরায় বলল, শাড়ি পরলে তুমি শোভনীয় নারী হতে পারবে, কিন্তু তোমার ভেতরকার অমার্জিত সত্তা ঠিকই প্রকাশ পাবে। রাদের কথাটা বলা শেষ হতেই লিজা তেলেবেগুনে জ্বলে উঠল। ভরা মহলের সামনে উঠে দাঁড়ালো। গায়ে জড়িয়ে রাখা পেঁচানো শাড়ি খুলে ফেলল। সকলের সামনে প্রদর্শিত হলো এক অন্য লিজা। সকলে মাথা নিচু করে ফেললেও রাদের কোনো ভাবান্তর হলো না। সে জানতো এমন কিছুই হবে। রাদের ছোট ভাই হামি অবাক হয়ে লিজাকে বলল, তুমি কি ম্যাজিক জানো? লিজা হামির কথায় পাত্তা দিল না, উল্টো রাদের উদ্দেশ্যে বলল, দেখুন মিস্টার, আমি এমনই, কারো জন্য নিজেকে পরিবর্তন করতে পারবো না। রাত উঠে দাঁড়ালো।
মায়ের কাছে তখন আংটি চাইল রাত। মেহরিনের ঘর থেকে এনে দিলে সেটা রাত হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে প্রত্যুত্তর করল, আপনাকে পরিবর্তন হতে হবে না, আপনি যেমন আছেন তেমনই থাকুন। আমি না হয় আমার পছন্দ করা পাত্রের হাতে আংটি বদল করি। লিজাকে ছেড়ে তুবার দিকে এগুলো রাত, যে এখন কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাদের আগানো দেখে শুকনো ঢোক গিলে বলল, আগাবেন না, আমি চাচির গলায় ঝুলে থাকতে চাই, কোনো সাদা বিলাইয়ের গলায় ঝুলতে চায় না। রাত কথা শুনলে তো তোবাকে জোর করে আংটি পরিয়ে কাঁধে হাত রাখল। তোবাকে এক হাতে জড়িয়ে ধরে সকলের উদ্দেশ্যে বলল, আমি এই মেয়েকে বিয়ে করব, বাবা মা তোমাদের কোনো আপত্তি আছে? মেহরিন ও আশিকুর রহমানের কোনো সমস্যা নেই। তাদের ছেলে যাকে পছন্দ করবে তারা তাকেই পুত্রবধূ হিসেবে গ্রহণ করবে। কিন্তু সমস্যা হলো রোমানার। পাত্রীকে রেখে অন্য মেয়ের হাতে আংটি পরানো অপমানজনক মনে হলো তার কাছে। রোমানা এগিয়ে এলো, মেয়েকে আগলে নিয়ে বলল, আমাদের বাড়িতে ডেকে এনে আমাদের অপমান, এই সম্পর্ক আমি মানব না। আমরা ভদ্রমেয়ের খোঁজ করছিলাম, আপনার মেয়ের মাঝে ভদ্রতার চিহ্ন নেই আপা। মেহেরিন কথাটা বলে তুবার দিকে তাকালো। মায়াভরা মুখখানায় অবুঝের চিহ্ন। হয়তো এতক্ষণের ব্যাপারটা ওর মাথার উপর দিয়ে গেছে। মেহেরিন উঠে তুবার কাছে এগোতে নেয়। তখন লিজা বলে উঠল, ওকে নিয়ে যান, পারলে আজই নিয়ে যান। 14 বছর ধরে আমাদের খেয়ে আমাদের পড়ে এখন আমাদেরই লোকসান করছে। মেহেরিন কথাটা শোনা মাত্র ছেলের দিকেই তাকালো। রাত এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। সে কিছু বলবে তার আগে তোমার আসল রূপ প্রকাশ পেল। লিজাপা পিজাপা, তোমার এত জ্বলে উঠল কেন? তুমি তো বিয়ে বসবেই না, আমাকে বসতে দাও। তুবার কথায় রাতও কনফিউজড হয়ে গেল। তুবা কি কথাটা রাতকে পছন্দ করে বলেছে, নাকি আবারও কাউকে উচিত শিক্ষা দিতে? দেখা গেল তুবা মেহরিনের হাত থেকে আংটি এনে রাতকে পরিয়ে দিল। লিজার বাবা রাদের সাথে একাকী কথা বলতে চাইল। লিজার বাবা শান্ত প্রকৃতির লোক, সবকিছু বুঝে শুনে সামনে আগাইছে। তোবার সাথে আংটি বদলের দৃশ্য দেখার আগেকার মুহূর্ত দেখল সে। তার মেয়ের পোশাক আশাক নিয়ে শাসন করার ক্ষমতা হারিয়েছে অনেক আগে। সন্তান স্ত্রী কেউ কথা শোনার পাত্রী নয়। লিজার বাবার মূল্যবোধ একটু কমেই এই সংসারে একমাত্র তোবা তার খেয়াল রাখে। নিয়ম করে 3 বেলা প্রবাস জীবনে খবর নেয় সে। তোবাটা হয়েছে একদম তার বাবার মতো। লিজার বাবার সামনে বসে আছে রাত, তার মধ্যে ভয় বা অনুশোচনার আভাস নেই। লিজার বাবা কথা শুরু করলো, আমি জানি আমার মেয়েকে রিজেক্ট করার পিছনে কারণটা, কিন্তু এভাবে সকলের সামনে অপমান না করলেও পারতে। বাবা, রাত শান্ত স্বরে বলল, আপনি পুরোপুরি জানেন না আঙ্কেল, আমি সব জানি। ভিনদেশি বলে মেয়ের খবর রাখি না তা ভাববে না। রাত এবার সোজা হয়ে বসল। লিজার বাবাকে লিজার আপত্তিকর ভিডিওর কথা জানাতে চাইছে না, তাই শান্ত স্বরে, লিজা যেমন আপনার মেয়ে, আয়মানও তেমন আপনার মেয়ে। আয়মানকে দেখে মনের মধ্যে যেমন প্রশান্তি অনুভব করি, লিজাকে দেখলে তেমন কোনো ফিল হয় না। আয়মান আমার নেশা হয়ে যাচ্ছে দিন দিন, প্রচণ্ড চাই আয়মানকে। আপনি যদি জিজ্ঞেস করেন কিভাবে কবে আয়মানকে ভালোবেসে ফেলেছি, উত্তরে বলবো, ভালোবাসার নির্দিষ্ট সময় দিন জানা নেই। তবে এতটুকু বলতে পারি, আয়মানকে কষ্ট দেওয়ার কথা ভাবতেও পারি না। আমার প্রশ্নের উত্তরটা পেলাম না বাবা। রাত বুঝতে পারল লিজার বাবার সত্যিটা না জেনে তাকে এই মুহূর্তে ছাড়বে না। রাত ভেবে নিল লিজার বাবাকে মার্জিত শব্দে বলে দিবে। শেষ পর্যন্ত তাই করল। লম্বা নিঃশ্বাস ফেলে লিজার বাবার চোখে চোখ রেখে তুবাকে শপিংয়ে নিয়ে যাওয়ার, জ্যামে লিজাকে দেখার, রোমানার মিথ্যা বলার ঘটনা বলল, কিন্তু লিজার ভিডিওর কথা গোপন রাখল। রাত চাইছে না একজন বাবা সন্তানের অপকর্মের কথা জানো। সবকিছু শুনে লিজার বাবা উঠে দাঁড়ালো। রাদের কাঁধে হাত রেখে বলল, এক মেয়েকে অপছন্দ হয়েও যে আমার ঘরের মেয়ে তোমার কাছে সুখে থাকবে, এটা আমি বুঝতে পারছি। খুব ধুমধামে ভাইজির বিয়ে দেব, কথা দিচ্ছি। অনেক সময় পেরিয়ে গেল। তুবাকে মেহরিন দোতলায় নিয়ে আসলো। লিজার মা স্পষ্ট বলে দিয়েছে তুবাকে সে বাড়িতে জায়গা দিতে পারবে না। নিজের মেয়েকে রিজেক্ট করে তুবাকে পছন্দ করেছে বলে তুবাকে দোষারোপ করছে রোমানা। অকথ্য ভাষায় গালিগালাজ করতে চলেছে। এদিকে তুবা দাঁত দিয়ে নখ কাটছে। সে ভাবছে নতুন বিপদ থেকে কিভাবে রক্ষা পাবে। রাদের সাথে তো ঝোঁকের বসেই আংটি বদল করে ফেলল, কিন্তু পরবর্তীতে এর পরিণাম কিভাবে সেটাই ভাবছে। এর মধ্যে হামি চুপি চুপি তুবা যেই ঘরে আছে সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। অল্প মাথা ঢুকিয়ে তুবার দাঁত দিয়ে নখ কাটছে দেখে বলল, ইয়াক, তুমি জীবাণু খাচ্ছ কেন মিষ্টি পরি? তুবা হামির দিকে তাকালো। ছেলেটার সাথে প্রথম সাক্ষাৎকারের সময়কালের কথা স্মরণে আসলো। তুবা 32 দাঁত বের করে হেসে হাতের ইশারায় হামিকে কাছে ডাকলো। হামি আসলে তুবা হামিকে কোলে বসে বলল, এগুলো জীবাণু না, মিনি সাদা বিলাই, এগুলো অমৃতের মতো স্বাদ। হামি বোকার মতো প্রশ্ন করলো, অমৃত কি মিষ্টি পরি? তুবা মাথা চুলকালো, কিন্তু কোনো উত্তর বের করতে পারল না। তুবার হাতে এখন কাজ নেই, তাই ভাবলো হামিকে শিক্ষাদান করবে।
তুবা হামিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে যেন সাদা বিলাইয়ের জিজ্ঞাসাবাদ থেকে মুক্তি পেতে পারে। তুবা হামির নখের দিকে তাকালো। শরীরের সাদা চামড়ার মতো নখগুলো সাদা। তুবা হামির নখগুলো ধরে শেখাতে লাগলো কিভাবে নখ কামড়াতে হয়। হামি কুটকুট করে নখ কাটতে শুরু করলো। দুজন মিলেমিশে নখ কামড়াতে শুরু করলো। কে কার আগে নখ কামড়ে কাটতে পারবে তা নিয়ে প্রতিযোগিতা করতে লাগলো। লিজার বাবাকে বিদায় জানিয়ে রাত ওপরে আসছিল। সারা বাড়িতে হামি আর তুবাকে খুঁজে না পেয়ে ভ্রুযুগল কোচকে নিল। মেহেরিন রাতকে দেখতে পেয়ে বুঝলো সে কাদের খুঁজছে। সেই বলে দিল তুবাও হামির ওপরের ঘরেই আছে। রাত এসে তুবাও হামির নখ কামড়ানোর প্রতিযোগিতা দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। হামি ততক্ষণে দাঁত দিয়ে নখ কাটার এক্সপার্ট হয়ে গিয়েছিল। সে হাতের 10টা আঙ্গুল শেষ করে পায়ের দিকে হাত দিচ্ছিল। হাত পা মুখের কাছে নিতে রাতকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল সে। মিষ্টি হাসিতে হামি তখন বলল, আমি আর মিষ্টি পরি মিলে অমৃত খাচ্ছি। দাদা ভাই, তুমি খাবে? রাদের মাথায় যেন আগুন ধরল। সে মাথা চুলকে নিজেকে শান্ত করতে চাইল, কিন্তু তোমার বাদরামি দেখি তা কি সম্ভব? রাত ধমকের স্বরে বলল, হামির সাথে সাথে তুমিও কি বাচ্চা হয়ে গেলে আইমান? হামি তুবার হয়ে উত্তর দিল, মিষ্টি পরীকে বকছে কেন দাদা ভাই? তোমার মিষ্টি পরী যে ভালো কাজ শেখাচ্ছে তাই বকছি। তুবা রাতকে দেখে দাঁড়িয়ে গেল। হামি বিছানা ছাড়ল, কোমরে হাত রেখে বলল, আজ থেকে আমি মিষ্টি পরীর দলে। দাদা ভাই, তুমি একদম বকবে না? রাত হামিকে ছেড়ে তুবার দিকে তাকালো। তুবার নজর এদিক সেদিক ঘোরাফেরা করছে। ভুলেও সে রাদের দিকে তাকাচ্ছে না। রাত হামিকে কোলে তুলে নিল। হামির গালে চুমু খেয়ে বলল, আচ্ছা হামি বাবু, তোমার মিষ্টি পরীকে বকবো না, কিন্তু আজ যে মিষ্টি পরীকে একটু একা ছাড়তে হবে। মিষ্টি পরীকে কিছু মিষ্টি উপহার দিব। তুমি চাও না তোমার মিষ্টি পরী উপহার পাক? হামি রাজি হলো। তুবাকে টাটা জানিয়ে রাদের কোল থেকে নেমে দৌড়ে পালালো। এদিকে তুবা কী করবে ভাবতে লাগলো। রাতকে এই মুহূর্তে তুবার সুবিধা মনে হচ্ছে না, তাই পা টিপে টিপে তুবা বাথরুমে গিয়ে দরজা আটকে দিল। কয়েক সেকেন্ড তুবা কাজটা করে ফেলায় রাত তুবাকে হাতে নাতে ধরার সুযোগ পেল না। দরজা আটকানোর শব্দ শুনে রাত দরজার দিকে এসে করাঘাত করতে লাগলো। শান্তস্বরে বলল, পালিয়ে যাবে কোথায় আইমান? হামিকে খচ্চরদের কাজ শেখানোর সময় রাদের কথা কি মনে ছিল না? মিনি সাদা বিলাই তো আমাকে বলল শেখাতে। রাত বলল, বের হও আইমান, কথা আছে। তুবা বের হলো না, উল্টো বলল, আমি আপনাকে বিয়ে করব না সাদা বিলাই। রাদের চোয়াল শক্ত হয়ে আসলো। সে কোনো উত্তর না দিয়ে বিছানায় আয়েশ করে বসল। অপেক্ষা করতে লাগলো তুবা নামক দুষ্ট মেয়ের। প্রায় 10 মিনিট পর তুবা দরজা খুলল। এতক্ষণ বাথরুমে নিজেকে কিভাবে আটকে রেখেছিল কে জানে। তুবা ভেবে নিয়েছিল রাত চলে গেছে। স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে যখন সে পুরোপুরি বাথরুম থেকে বের হয়ে আসলো, তখন রাতকে দেখে পুনরায় দরজা খুলতে নিলে রাত তুবার হাত ধরে ফেলল। তুবা নিজেকে রাদের হাত থেকে ছাড়াতে হাত মোচড় দিতে গেলে রাত তুবার কোমর চেপে ধরল। তুবাকে একদম নিজের সাথে মিশিয়ে রেখে বলল, একদম পালাতে চাইবে না শুভ্রপরী? তুবার ডাগর ডাগর চোখের পলক ফেলল। বিস্ময়ে সুরে বলল, কে শুভ্রপরী? রাত তুবার নাকের সাথে নিজের রাগ ঘষে উত্তর দিল, হামির মিষ্টি পরী আমার শুভ্রপরী। তুবার মাথায় কি চলছে সেই জানে। আকস্মাৎ বলতে শুরু করলো, দুলাভাইকে জামাই ডাকবো কিভাবে? রাত তুবার নাকে কামড় বসালো। তুবা শব্দ করে নিজেকে ছাড়াতে চাইলে রাত বলল, সারাদিন রাত মুখে রাত জপতে থাকবে। দুলাভাই ডেকেছো বলে আজ নাকে কামড়েছি, পরের বার কিন্তু নাক থেকে 2 ইঞ্চি নিচের অঙ্গে কামড় দিব। তুবা 2 হাতে ঠোঁটজোড়া চেপে ধরল, মাথা নাবদক ইশারা করলো। রাত মুচকে এসে তুবার কপালে গাঢ় অধর ছুঁয়ে বলল, আমি তোমাকে ভালোবাসি আইমান। নিজের মনের কুঠুরিতে রাদের নাম লিখে রাখো। পালাতে চেষ্টা করলে কিন্তু রাদের খারাপ দিকটা দেখিয়ে দেব। শান্তস্বরে কঠিন ভাষার কথা তুবা বুঝতে পেরে শুকনো ঢোক গেল। রাদের বিড়ালের মতো সাদা শরীরের দিকে তাকিয়ে আপন সুরে বলল, আমি কি নিজের কাঁধে নিজেই কুড়াল মারলাম? বাড়িতে এসে লিজা ভাঙচুর শুরু করলো। রাতকে লিজার পছন্দ ছিল না, কিন্তু রাদের অপমানটা লিজার সহ্য হলো না। মনের মধ্যে রাতকে নিয়ে আক্রোশের সৃষ্টি হলো। রুমানা মেয়ের রাগ দেখে ঘি ঢালতে চলে আসলো। লিজার চারপাশে ঘুরঘুর করতে করতে বলল, তোর বাবাকে বলেছিলাম ভাইজিকে হোস্টেলে পাঠিয়ে দিতে, কিন্তু মানুষটা আমার কথা শুনলে তো। নিজের ঘরে রেখে এতদিন কালসাপ পুষেছি, দেখলি সব সময়ের মতো তোর জিনিসে ভাগ বসালো। বলছি মা, এই সম্পর্ক হতে দিস না। রাত বাবাকে তোর বসে নিয়ে আয়। লিজা প্রচণ্ড রাগ হলো। এমনিতেও বিয়ের সংসারের প্রতি লিজার কোনো ইচ্ছা নেই, কিন্তু রাদের অপমানটা গায়ে লাগলো খুব। বদলা নেওয়ার পায়তারা করছে সে। রুমানাকে ঝাড়ি দিয়ে বলল, তুবাকে শাস্তি দেব মা, তার আগে ফাইরাজ রাতকে উচিত শিক্ষা দেব। রুমানা নাখোশ হলো, বিরক্তির সাথে বলল, তুই কি বিয়ে বসবি না? লিজা আয়নার সামনে দাঁড়ালো, শরীরের অঙ্গভঙ্গি ঘুরিয়ে ফিরিয়ে বলল, বিয়ে নামক যন্ত্রণা থেকে নিজের ইচ্ছায় বহন করতে চায়। বলো মা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হতেই পারে, সেটা মেটানোর জন্য পৃথিবীতে পুরুষ কম নেই। রূপ যৌবন নিয়ে জন্মেছি, যারও তার সামনে গেলে এমনি গলে যাবে।
বিয়ের প্রয়োজন হবে না। রুমানার বমি চলে আসলো মেয়ের কথা শুনে। এত নিকৃষ্ট মস্তিষ্কের অধিকারী হয়েছে মেয়েটা। রুমানার মনে খুবই আফসোস হলো মেয়ে ঠিকমতো দেখভাল করতে পারেনি বলে। লিজা ড্রেসিং টেবিলের ওপর বসে তখন ফোন দেখছিল। রাদের পাঠানো ভিডিওটাই, যেখানে একজন পুরুষের সঙ্গে লিজা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল। আকস্মিক আয়নায় রুমানার চোখ যেতেই ভিডিওটা চোখে পড়ল। এবার রুমানা ঠিক থাকতে পারল না, হনহনিয়ে ঘর থেকে বের হয়ে গেল। গালে হাত রেখে তুবা কফি শপে বসে আছে। রাতে থেকে এক প্রকার পালিয়ে চলে এসেছে সে। ওই বাড়ির মানুষ সবাই মহাপাগল। রাত নামক সাদা বিলাইতেও তুবাকে পেলে খাবলে ধরতে চায়। তুবার এসব জড়াজড়ি ধরাধরিতে অস্বস্তি হয়। বুকের বা পাশটায় অদ্ভুত অনুভূতি হয়। এমন আগে কখনো হয়নি তুবার সাথে। গালে হাত রেখে গভীর মনোযোগ সহকারে ভাবছে। আকস্মিক আবরার চলে আসে তুবার সামনে। তুবা সামান্য ভয় পেল। আবরারকে চিনে তুবা, রাদের সাথে দেখেছি কিছুদিন আগে। হঠাৎ তুবার মনে খেয়াল হলো আবরার এখানে, তার মানে সাদা বিলও এখানে থাকবে। আবরার দাঁত বের করে হেসে তুবাকে বলল, ভাবি। তুবা চিবিয়ে চিবিয়ে উত্তর দিল, ভাবি আপনার চাচি। আবরার বিষম খেল। টেবিলের ওপর থেকে এক গ্লাস পানি পান করে বলল, আজ থেকে চাচিই ডাকি। কি বলেন ভাবি? তুবার কপাল কুঁচকে এলো। আবরারকে রাম ধমক দিতে ইচ্ছে হলো, কিন্তু আবরার তো তার বড়। হঠাৎই মনে হলো আবরার তাকে সাহায্য করতে পারে, তাই কৃত্রিম হেসে বলল, যা ইচ্ছে তাই ডাকেন। সাদা বিলাইয়ের কালাদোস্ত, আমার কোনো সমস্যা নাই, তবে আপনার বন্ধুর আমাকে নিয়ে অনেক সমস্যা। কালাদোস্ত? আরে রাখেন তো নাম দাম, শুনবেন তো আমার কথা। আবরার মনোযোগ সহকারে শুনল। তুবার মতো চাপা স্বরে বলল, ঠিকই বলেছে তুবা, রাত আস্ত একটা খাটাস। তোমার মতো ভোলা ভালা মেয়েকে কিভাবে পছন্দ করলো। তুবা মনে মনে খুব খুশি হলো। রাদের বন্ধুকে বোকাশোকা লোকটাকে আর একটু বাজিয়ে নিতে বলল, আপনি কত ভালো। আমার বন্ধু যেমন ভালো, আমিও তেমন ভালো আয়মান। চলো ভালোর প্রমাণ দিই। কথাটা বলে রাত তুবার হাত চেপে ধরল। আবরারের দিকে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলল, ভাবিকে বলতে হবে দেখছি যে। তার স্বামী পথে ঘাটে মেয়েদের সাথে লাইন মারে। আবরারের মুখে আধার নেমে এলো। ঘন ঘন পলক ফেলে বলল, তোর মনে ছিল শালা। আবরার দাঁড়িয়ে গেল। পরিধানকৃত শার্ট ঠিকঠাক করে পুনরায় বলল, আজ থেকে কারো উপকার করব না। এসেছিলাম তোর হয়ে ভাবিকে পটাতে। আর তুই কি ভাবলি? আসবো না আর তোর বইয়ের কাছে, তোর কাছেও আসবো না, এই জীবন আর রাখবো না। বিদায় বন্ধু, বিদায়। রাত আবরারের দিকে ভ্রুকুচকে তাকালো। আবরার ততক্ষণে হনহনিয়ে চলে গেল। রাত ভাবলেশীন হয়ে বলল, ড্রামাবাজ। তুবা মুখে হাত দিয়ে থাকলো। এত দ্রুত সময়ে তার সামনে এত বড় ঘটনা ঘটে গেল, অথচ সে টু শব্দ পর্যন্ত করতে পারল না। তুবা অবাকের সুরে বলল, সাদা বিলাইয়ের কালা দোস্ত, কী সব বলে গেল। রাতের পুরোনায় ভ্রুকুচকে এলো। মনের মধ্যে তুবার উদ্ভট নামগুলো রাখা নিয়ে প্রশ্ন জাগল। কথায় আছে, মনের কথা জমিয়ে রাখতে নেই, প্রকাশ করতে হয়, এতে মনে প্রাণে প্রশান্তি মেলে। রাত তুবাকে নিয়ে ক্যাফে থেকে বের হয়ে আসলো। হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে নিল, এমন উদ্ভট নাম কোথায় পাও আয়মান? উত্তরে তুবা চাঞ্চল মুখে বলল, আপনার নামটা সুন্দর না, সাদা বিলাই। কেন এই নামটা দিয়েছি জিজ্ঞেস করবে না? থাক আমি বলছি, আপনার শরীর ধবধবে সাদা ঠিক, বিদেশি বিড়ালদের মতো, তাই আপনাকে সাদা বিলাই ডাকি। রাত হাসল। মনে মনে তুবাকে বাচ্চা বলে সম্বোধন করলো। তুবার হাতে অধর ছুঁয়ে বলল, সাদা বিলাই ডাকার কারণ আরও একবার বলে ফেলেছ আয়মান। তুবা জিবা কাটল। কি বলতে কি বলে ফেলেছে সে ভেবে লজ্জা পেল। ফুটপাতের পর দিয়ে হাঁটছিল তারা। ফুটপাতের পাশেই গাড়ি রেখেছিল রাত। রাত তুবার জন্য গাড়ির দরজা খুলে দিল। তুবা হা করে রাতের দিকে তাকিয়ে রইল। তুবা এই প্রথম কারো থেকে এত যত্ন পেতে শুরু করলো। রাত তুবার দিকে মুচকি এসে বলল, গাড়িতে ওঠো, তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি। তুবা ভদ্র মেয়ের মতো গাড়িতে উঠল। রাত দরজা আটকিয়ে তুবার দিকে তাকালো। তুবা গাড়ির জানলার কাঁচ নামিয়ে মাথা বের করে জিজ্ঞেস করলো, আপনি কি কাজ করেন? রাত মুচকি আসলো। জানালায় দুই হাতে ভর দিয়ে বলল, তোমার হবু স্বামী 3-3টে কোম্পানির মালিক, তোমাকে সারা জীবন পলঙ্কের উপর বসিয়ে রাখবে। রাত কথাটা বলে বাঁকা হাসলো। তুবার বোকাশোকা চাহনি দেখে গাল টেনে বলল, আমার ছন্দাময়ী শুভ্রপরী মিষ্টিপরী নাম শুনেছ তুবা, কিন্তু ছন্দাময়ী নাম কখনোই শোনেনি। রাতই হয়তো প্রথম। তুবার এখন পেট ফেটে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু রাদের সামনে বলতে পারছে না। তুবাকে পৌঁছে দিয়ে রাত চলে গেল। তুবা তখনও জানত না বাড়িতে তার জন্য কি অপেক্ষা করছে। লিজা রেডি হয়ে বের হচ্ছিল। সময় তখন রাত 8টা বাজে। তুবা বাড়ি ফিরেছে কেউ জানত না। বানুখালা রাতের খাবার টেবিলে দিচ্ছে। তুবা ফ্রেশ হয়ে চলে এলো। খাবার টেবিলে বসতেই লিজা এক জগ পানি তুবার ওপর ঢেলে দিল। তুবা মোটেও লিজার এহেন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। ভিজে একদম জবুথবু হয়ে গেল নিমিষেই। লিজা মনের ঝাল মেটাতে শুরু করলো, তোর কি লজ্জা করলো না বোনের হবুবরকে কেড়ে নিতে? আবার বেহায়ের মতো এই বাড়িতে চলে এসেছিস?
বের হয় বাড়ি থেকে। গোসলের পর পুনরায় গোসল করে ফেলে তুবা। রাগের শরীর রিরি করে কাঁপছে তার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তুবা। রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে ঠান্ডা পানি নিল তাতে। অল্প সময়ে জগে পানি ঢেলে ফেল তুবা। যেভাবে ব্যস্ত পায়ে গিয়েছিল ঠিক সেভাবেই ফিরে এসে তৈরি হয়ে থাকা লিজার গায়ে ঢেলে দিল। লিজা ভাবতে পারেনি তুবা এমন কিছু করবে। লিজা ভেবেছিল তুবা হয়তো রান্নাঘরে গিয়ে কান্না করবে অথবা ভয়ে বসে থাকবে। অথচ তুবা লিজার ভাবনার মাঝে এক বালতি মধু ঢেলে দিল। লিজা শীতে কাঁপছে। তুবা জগ টেবিলের উপর রেখে উত্তর দিল, বাড়িটা তোমার এবং আমার বাবা দুজনেরই। ভুলে যাবে লিজা পিজ্জাপা, আমি তোমার চাচাতো বোন এবং আমাকে দুর্বলও ভেবো না। মনে করো না পিতামাতাহীন আইমান তুবা অসহায়। আমি সবসময় নিজেকে স্ট্রং রাখি। কোনো দুর্বলতা আমার আশপাশও ঘেঁষতে পারবে না। আর রইল সাদা বিলের কথা, সাদা বেলাই এখন আমার হবু বর। তোমার নয়। তোমার মতো সিলেবাসকে কে বা বিয়ে করবে, যার দুদিন পর পর ভিডিও বের হয়ে আসে। আগে নিজে ঠিক হও, তারপর সকলের সামনে এসে দাঁড়াও। তোবা কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না। বানু খালার উদ্দেশ্যে শুধু বলল, তুমি বাড়ি চলে যাও খালা, এগুলো বাড়ির মেয়েরাই পরিষ্কার করবে। লিজার আগে থরথর করে কাঁপছে। মুঠোফোন বের করে কাউকে ফোন করে বলল, হোটেল ঠিক কর, আমি আসছি। ভেজা শরীরে লিজা বাড়ি থেকে বের হয়ে গেল। গ্রীষ্মের এই সকালে তোবার ঘুম ভাঙল ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখতে পেল হামি তার বিছানার পাশে বসে কান্না করছে। তুবা লাফ দিয়ে উঠল। আশেপাশে কাউকে খুঁজতে লাগলো। কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে হামিকে কোলে তুলে নিল। চোখের পানি মুছে বলল, কাঁদছ কেন মিনি সাদা বিলাই? হামি চোখের পানি মুছল। তুবার গলা জড়িয়ে ধরে বলল, ভাইয়া বলো তোমাকে না ডাকতে, কিন্তু আমার তো হিসু ধরেছে তাই কান্না করছি। তুবা হাসবে না কান্না করবে বুঝতে পারল না। হামিকে কোলে তুলে বাথরুমে নিয়ে গেল। হামি বের হতেই তুবা বাহিরে বের হয়ে আসলো। রাতকে সোফায় বসে থাকতে দেখে অবাক হলো না তুবা। কেননা হামিকে দেখে সে বুঝতে পেরেছে সে কি হামিকে নিয়ে এসেছে। রাত তুবার আগমনের আভাস পেয়ে সোফা সারল। তুবার ফোলা ফোলা মুখখানা দেখে পুনরায় প্রেমে পড়ে গেল রাত। তার ইচ্ছে হলো তুবার মুখখানায় একটু হাত বুলিয়ে দিতে। মনের বিরুদ্ধে গিয়ে রাত তুবার উদ্দেশ্যে বলল, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে তৈরি হয়ে নাও আইমান, আজই আমাদের বিয়ে হবে। আর আজ থেকে আমার সাথে তোমাকে থাকতে হবে। কেন, আমি কি পালিয়ে যাব? রাত মুচকি হাসল। শার্টের হাতার হোল্ডার ঠিক করতে করতে বলল, তোমাকে নিজের করে নিতে তর্স হয়েছে না, তাই এই ব্যবস্থা। তুবা মুখ ভেঙচি কাটল। হামিকে নিয়ে উপরে চলে গেল। রাত কি করবে বুঝতে পারল না। সে কি তোমার পিছু নেবে? ব্যাপারটা কেমন দেখাবে? অবশ্য ফাইরাস রাত কারো পরোয়া করে না। ভদ্রতার খাতিরের রাত নিচেই বসে রইল। বানুখালায় সে শরবত ফল দিয়ে গেল। রাতকে কিছুক্ষণ উঁকে ঝুঁকে মেরে দেখল। রাত বানুখালাকে ডাকল। মুচকে এসে জিজ্ঞেস করল, তুবা মানুষ হিসেবে কেমন খালা? বানুখালা অবাক হয়ে তাকিয়ে রইল। একটা ছেলে একটা মেয়ে সম্পর্কে কোনো কিছু না জেনে কিভাবে বিয়ে করতে চলে আসলো? ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ ভেবে পাল্টা প্রশ্ন করল, ছোট মামনি রে তুমি একটুও চেনো না? রাত উত্তর দিল, চিনব না কেন, অবশ্যই চিনি। একজন দুষ্টু মেয়ে যার মাথায় সারাদিন উল্টাপাল্টা কাজ ঘুরে বেড়ায়। রতন ড্রাইভারকে কিভাবে হেনস্থা করবে তা ভাবতে থাকে। নিজের অধিকার আদায় করতে জানে, আর আমার কাছ থেকে দূরে থাকতে জানে। বানুখালা হাসল। রাদের পাশে চেয়ারটা নিয়ে আয়েশ করে বসে বলল, তাহলে তুমি কিছুই জানো না ছেলে। আমি বলছি শোনো। পৃথিবীর 1 নম্বর বাদর হচ্ছে আমাদের তুবা। স্বার্থহীন ভালোবাসে সবাইকে। বানুখালাকে জ্বালাতন করা তার প্রধান কাজ। অবশ্য আড়ালে আবডালে ঠিকই বানুখালার সাহায্য করে সে রাগ মিটিয়ে দেয়। তবে তার মধ্যে একটা জিনিস যা আমরা কেউ দিতে পারি না, সেটা হচ্ছে ভালোবাসা। আমি জানি না তুমি কী কারণে তুবাকে বিয়ে করছো। তোমার কাছে একটা অনুরোধ রইল, তুবা মামনিকে কষ্ট দিও না, সকল বিপদে আগলে নিও। রাত বানুখালাকে কথা দিল সে তুবাকে কখনো কষ্ট দেবে না বলল। রুমানা বাহিরে ছিল, জীর্ণশূন্য হয়ে ফিরে এলো। রাতকে এত সকালে বাসা দেখে হুড়মুড় করে বাড়িতে প্রবেশ করলো। রাদের হাতে ধরে পায়ে পড়ে আগতে মিনতি ভরা কণ্ঠস্বরে বলল, আমার মেয়েকে বাঁচাও রাত বাবা। বিগত 12 ঘন্টা যাবৎ মেয়েটার কোনো খোঁজ পাচ্ছি না। কোথায় গিয়েছিল আপনার মেয়ে? বানুখালা বলল, কোনো এক হোটেলের কথা যেন বলছিল। রাত কাউকে ফোন করলো, যেন 1 ঘন্টার ভেতর লিজার খোঁজ তাকে দেয়। রুমানা খুশি হলো। রাদের কাছে ক্ষমা চাইল। উত্তরে রাত বলল, পাপীরা পাপের শাস্তি পাবে, হোক সেটা দুনিয়াতে অথবা আখিরাতে। রুমানা কিছু বলল না। 1 ঘন্টা পর হ্রদের মুঠোফোন বেজে উঠল। লিজার খবর পাওয়া গিয়েছে কাশিমপুর জেলখানায় আটক আছে। অজ্ঞাত লোকের সাথে মাদকাসক্ত অবস্থায় হোটেলে পাওয়া গেছে তাকে। রুমানা হাউমাউ করে কান্না করে ঘরে চলে গেল। কিছুক্ষণ পর তৈরি হয়ে বের হয়ে গেল। লিজার বাবার সাথে রাদের কথা হয়েছিল, তুবাকে সে আজই নিয়ে চলে যাবে। লিজার বাবা প্রবাসে চলে গেছে সেই অনেক দিন আগে। এদিকে তুবা হামিকে নিয়ে বিছানায় বসল। সময় কাটানোর জন্য তুবার মাথায় দারুণ বুদ্ধি আসলো। হামিকে নিয়ে খাতা কলম নিয়ে খেলা শেখানো।
খাতা কলম নিতে নিতে হামিকে জিজ্ঞেস করলো, কুতকুত খেলবে? হামি পাল্টা প্রশ্ন করলো, কুতকুত কি মিষ্টি পড়ি? তুবা চিন্তায় পড়ে গেল। হামিকে কিভাবে বোঝাবে ভাবতে লাগলো। কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি আসলো। হামির পাশে খাতা কলম রেখে কাতুকুতু দিতে শুরু করলো। ছোট বাচ্চাদের শ্বশুরি একটু বেশি থাকে। হামি বেচারা হাসতে হাসতে শুয়ে পড়ল। তুবা ইচ্ছে মতো শ্বশুরি দিচ্ছে। হামিকে একদম দুর্বল করে থামলো সে। দুজনেই হাঁপাতে লাগলো। হামি বলল, মিষ্টি পড়ি, আরও কাতুকুতু দাও আমাকে। বলে পুনরায় হাসতে লাগলো। তুবা হামিকে পেয়ে রাদের কথা ভুলে বসলো। কিছুক্ষণ পর বানুখালার সাথে রাত ঘরে ঢুকতেই দুই বাদরদের কাণ্ড কারখানা দেখতে লাগলো। হামি তুবার পিঠে শুয়ে কাতু কাতু দিচ্ছে। তুবা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। রাত কি বলবে খুঁজে পেল না। সবসময়ের মতো ধমক দিল দুজনকে। তোমাদের খেলা শেষ হলে বাড়ি যেতে পারি। রাদের ধমকে দুজনেই ভদ্র বাচ্চাদের ন্যায় চুপ হয়ে গেল। তুবার চুপ থাকা দেখে রাত ভরকে গেল। তুবা তো দমে যাওয়ার পাত্রী নয় তা রাত জানে। তুবা মিনমিন করে বলল, আমি যাব না সাদা বিলাই, যেতে হবে যান, আজ বিয়ে করতে হবে, নয়তো আঙ্কেল কষ্ট পাবে। লিজার বাবা তুবার খুব আপন, সবার কথা ফেললেও চাচার কথা ফেলতে পারে না তুবা। অগত্যা ভোতামুখ করে এক সেট কাপড় নিয়ে তৈরি হতে চলে গেল। এদিকে রাত নিজে তুবার প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করলো। তুবা বের হয়ে রাতকে কাজ করতে দেখে দৌড়ে আসলো। রাতের হাত থেকে এক প্রকার জোর করে ব্যাগপত্র ছিনিয়ে নিয়ে বলল, মেয়েদের জিনিসপত্র অনুমতি ছাড়া ধরতে নেই, তা তুমি জানো না সাদা বিলাই? যখন মানুষটা পুরোটাই আমার হবে, তবে এসব জিনিসপত্র টাচ করার অনুমতির কি আছে? রাত বাঁকা হেসে উত্তর দিয়ে তুবার নাক টেনে দিল। তুবা হতভম্ব হয়ে রইল। রাত কথা না বাড়িয়ে বিছানায় বসে বলল, 5 মিনিট সময়, গোছকাজ করে শ্বশুরবাড়ি চলো। তুবা মুখ ভেঙচি কাটল। গুনগুন গান গাইতে গাইতে ব্যাগ গোছানো শুরু করলো। তুবার এত সহজে রাজি হওয়ার পিছনে কারণ আছে। লিজার বাবার পরিবারের উপর ভরসা নেই। তুবাকে নিজেদের স্বার্থে মেরে ফেলতেও পারে। এদিকে রাত তুবার ব্যাপারে খুবই পজিটিভ। জান দিয়ে হলেও তুবাকে আগলে নিবে। এসব বোঝাতে বোঝাতেই তুবা রাজি হলো। অবশ্য তুবাও রাদের প্রতি দুর্বল। তার নয়, রাতকে দেখে এত স্বাভাবিক আচরণ করত। লিজার কথা শুনে তুবার খুবই আফসোস হলো। বানুখালাকে বিদায় জানিয়ে রাদের সাথে চলে গেল। চাঁদনি রাত। রাত ছাদে তুবার জন্য অপেক্ষা করছে। হামিকে দিয়ে 8 ঘন্টা আগে তুবার কাছে খবর পাঠিয়েছে, কিন্তু এখন পর্যন্ত আসার খবর নেই। রাত অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে বসলে নুপুরের রিনিঝিনি আওয়াজ শুনতে পেল। রাদের মুখে হাসি ফুটে উঠল। তুবা পা টিপে টিপে রাতকে খুঁজতে লাগলো। 2-3 বার ডাকলো সে, সাদা বিলাই। রাত হাসল। অন্ধকার স্থান থেকে বের হয়ে এসে তুবার হাত ধরল। তুবা যথেষ্ট ভয় পেল। সাথে সাথে রাদের গায়ে মাথা ঠেকালো। রাত তুবার মাথায় হাত বুলিয়ে বলল, এভাবেই সারা জীবন জড়িয়ে রাখবে শুভ্রপরী? তুবা সরে যেতে চাইল, কিন্তু পারল না। তুবার শরীর থেকে এখনও কাঁচা হলুদের গ্রান বের হচ্ছে। নতুন বইয়ের দুহাত ভরা মেহেদি ঝনঝন শব্দ করছে কাচের চুড়িতে। রাত তুবাকে কোলে তুলে নিল। তুবার কপালে অধর ছুঁয়ে বলল, আমার শুভ্রপরী। তুবার শুকনো ঢোক গিলে রাদের গলা জড়িয়ে ধরে বলল, ভয় পাচ্ছি তো সাদা বিলাই। রাত থাকতে আবার কিসের ভয় আইমান? রাত কিছুক্ষণ কোলে নিয়ে তুবাকে ঘোরালে। রাদের মনে কি চলছে বোঝা মুশকিল। তুবার কাতর কণ্ঠে বলল, নিচে নামবো। রাত তুবাকে নিচে নামিয়ে দিল। তুবা নিয়ে খোলা আকাশের নিচে শুয়ে পড়ল। এই আধার ভরা রাতকে সাক্ষী রেখে বলছি, তোমাকে ভালোবাসি। চাঁদনি রাতকে সাক্ষী রেখে বলছি, তোমাকে ভালোবাসি। ভালোবাসি তোমার দুষ্টুমিকে, ভালোবাসি তোমার হাসিকে, ভালোবাসি তোমার দুঃখকে, ভালোবাসি তোমার আনন্দকে, ভালোবাসি তোমার মায়াভরা চেহারাকে, ভালোবাসি তোমার প্রতিটা নিঃশ্বাসকে। আমি পুরোটাই ভালোবাসি তোমাকে। আমার প্রতিটা নিঃশ্বাস চাই তোমাকে। আমার অস্তিত্ব চাই তোমাকে। তোমাকে বোঝাতে পারবো না কতটা চাই তোমাকে। তুমিহীন আমি নিঃস্ব, তুমিহীন আমি অসহায় শুভ্রপরী। তুবার কান গরম হয়ে আসলো, শরীর অসাড় হয়ে আসলো। খোলা আকাশে তাকিয়ে তুবা বিড়বিড় করে বলল, অসুখ, কঠিন অসুখ হয়েছে তোমার সাদা বিলাই। চিকিৎসা করা জলদি। কথাটা শুনে রাত মুচকি এসে তুবাকে জড়িয়ে ধরল। আর তুবা তার নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে লাগলো। সমাপ্ত।